সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। NL24 এর সাম্প্রতিক বাংলাদেশ ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা প্রায় বলে থাকি, আমাদের সাম্প্রতিক বাংলাদেশ ভাবনা অনুষ্ঠানটি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি এবং আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে যুক্ত করি এই অনুষ্ঠানে। শুধুমাত্র রাজনীতিবিদ নয়, আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে যুক্ত করি। আজকে আমাদের সম্মানিত গেস্ট স্পিকার হিসেবে দুজন অতিথি আছেন। সুদূর ভার্জিনিয়া আমেরিকা থেকে মনি দিনা, উনি বহু মাত্রিক গুণের অধিকারী, একজন টিচার, সিঙ্গার এবং মিউজিক টিচার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন আমাদের লন্ডন থেকে মিস্টার আনোয়ার খান। আনোয়ার খান হলো আমাদের একজন তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং চেম্বার অফ কমার্স, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের লন্ডন রিজিয়নের স্পোর্টস সেক্রেটারির দায়িত্ব আছেন। এবং আমরা আজকে সম্মানিত দুজন অতিথির কাছ থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নেব। আপনারা ফেসবুকের মাধ্যমে এবং আমাদের NL24 এর পেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। শুরুতে আমি মনিদিনা আপুকে ওনার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করব, এরপর পরে আনোয়ার খান ওনার পরিচয় দিবেন, এরপরে আমরা অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে নাকি এটা একটু শিওর হয়ে নেই। একদম একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাকে নুরুন নবী। আপনি আমাকে যোগ্য মনে করেছেন এই আপনার অনুষ্ঠানে ইনভাইট করা, মানে আসার জন্য। তা আমি অবশ্যই কোনো রাজনীতিবিদ নই। আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ নাগরিক, আমেরিকাতে থাকি। বহুকাল থেকে আমেরিকাতে থাকি। এখানে আমার লাইফই এখানে, বাট আমার ভিতরে বাংলাদেশ আছে। বাংলাদেশে সবাই, আমি তাদেরই একজন মনে করি নিজেকে। আর পেশাগত দিক থেকে আমি মনে করি না আসলে আমি বাংলাদেশী। এটাই আমার প্রথম পরিচয়। আর আমি পেশাগত দিক থেকে আপনি যেটা বলে দিয়েছেন সেটাই, খুব বেশি এক্সাজারেট করব না, বাড়িয়ে বলবো না, যেটাই সেটা। আমি একজন স্কুল শিক্ষক। আমার শিশুদের কিন্ডারগার্টেনারদের আমি শিক্ষকতা করি। আর বুঝতেই পারছেন আমার মানে ইন্টারেস্টিং জবটা। আর মিউজিক টিচিং করি। আর নিজে আমি ছোটবেলা থেকে গান শিখে বড় হয়েছি সাংস্কৃতিক পরিমণ্ডলে। আমি গান করে থাকি। এখানের প্রোগ্রাম হলে বিভিন্ন রবীন্দ্র নজরুল এবং লালন এই ধরনের প্রোগ্রামে আমাকে ডাকলে আমি যাই, গান করি। আমাদের নিজেদের প্রোগ্রাম হয় এই। আর এর বাইরে এখন বাংলাদেশের সাম্প্রতিক 1 বছর থেকে বাংলাদেশের যে একটা বিপর্যয় ঘটেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। আমি কোনোদিন আগে এরকম ভোকাল ছিলাম না। আমি সাধারণভাবেই থাকতাম। আমি একটু হিউমার করি, একটু সার্কাস্টিক ওয়েতে আমি বলতাম, কিন্তু এখন আমি খুবই ভোকাল এবং এটার প্রয়োজন আছে আমার মনে হয় সবারই। ধন্যবাদ। মিস্টার আনোয়ার খান। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই নুরুন নবী ভাইকে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করার জন্য NL24 অনলাইন টিভিতে আমরা যুক্ত হয়েছি। এখানে যুক্ত হয়েছেন আমাদের মনি ডানিয়া আমেরিকা থেকে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর কথা বলার জন্য, সুন্দরভাবে পরিচয় দেওয়ার জন্য। আমি লন্ডনে দীর্ঘদিন যাবৎ আছি। আমি হচ্ছে আপনার ইউকে, আমার যারা রিটেল যাদের ব্যবসা আছে তাদেরকে আমরা নিয়মিতভাবে বিজনেস ফান্ডিং রিলেটেড তাদের ব্যবসায়ী উৎসাহ দেওয়ার জন্য আমরা হচ্ছে অনেক বিজনেস ফান্ডিং দিয়ে থাকি জিরো ইন্টারেস্ট বেসে। তো এটা নিয়ে আমার জীবিকা চলছে। আমার নিজস্ব অফিস আছে। আমার অফিসে 6 জন কর্মকর্তা আছে। এর পাশাপাশি আমি মেইনস্ট্রিম রাজনীতি করি অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে দীর্ঘ 15 থেকে 20 বছর লন্ডনে আমি দাবিতভাবে আমি এটা নিয়ে চলছে। অনেক ধন্যবাদ। আপনারা দুজনের প্রচুর ফলোয়ার আছে আমি জানি, বিশেষ করে মনিদিনা আপু একজন খুব স্বনামধন্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আপনারা একটু শেয়ার করবেন আমাদের পেজটা, এটা অনুরোধ রইল। এরপর পরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। দিনামণি আপু, আপনি যেহেতু মিউজিক সিঙ্গার, আমরা আসলে দেশের বাইরে থাকি। আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের দেশকে আমরা খুব মিস করি। আমরা শুরুতে একটা দেশের গান দিয়ে শুরু হোক, কি বলেন? গান করব, খালি গলায় করব। আমার খালি গলায় সুন্দর হয়।
খালি গলায় কিন্তু যেহেতু খুব সুন্দর হয়। যেহেতু ইন্সট্রুমেন্টের সেটআপটা নাই, আমি আসলে এখন বেশি দেশের গানগুলি করতে ভালো লাগে। আগেও করতাম। কিন্তু এখন করলে মনে হয় কি আমার দেশটাকে আমার রক্ষা করতে হবে। এটা একটা দায়িত্ব ভিতর থেকে আরকি আচ্ছা। আমার গ্রো করছে। তো এই গানগুলি এরকম। তা আমি জানতাম আপনি আমাকে হয়তোবা গানের কথা বলবেন। কিন্তু আমি ১ম হ্যাঁ, বলেন? আমি নিজেও শৌখিন সিঙ্গার ওইজন্য আরকি। আচ্ছা, আমি ১ম এই আচ্ছা, বলবেন সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আচ্ছা। কিন্তু আমি গাবো। এই গানটা আমি আ এখন মনের প্রাণে এই গানটা আমি গাই। তো এটা আমাদের ভাষার শহীদদের জন্য আব্দুল লতিফের লিখা একটি গান এবং খুবই সুপরিচিত একটি নাম। আমি গানটা অনেক বড়, আমি জাস্ট ছোট্ট ২ টা প্যারা ১ টা প্যারা করব। আচ্ছা। হ্যাঁ। শোনা যাচ্ছে? আবার একটু হ্যাঁ, সুর হ্যাঁ, হয়নি। একদম, একদম ক্লিয়ার। দাম দিয়ে কিনেছি বাংলা, আহা! কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জান আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। বাহ! বাহ! চমৎকার। অনেক আপনাকে আমরা চমৎকার। আপনাকে আমরা ছাড়বো না। আরো গাইতে হবে। এই যাই গানটাই হোক। আমি পরে আ আরেকটু গাবো। শুরুর থেকে হ্যাঁ, একটু হ্যাঁ। মুখটা করলাম। সবাই একটু কথা ওকে, বলি। ওকে, ওকে। অনেক, অনেক ধন্যবাদ। আম আমরা ১ম এ বাংলাদেশের যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে রসায়নে ভরপুর। সাম্প্রতিক সময়ে যে বিষয়টা এখন খুবই আলোচিত হচ্ছে, বিয়ে যদি না করবেন তাহলে কাবিননামায় সই করেছেন কেন? এখানে জামাই কে, বউ কে? আমি বিষয়টা ওইভাবে যদি স্পেসিফিক করি, মিস্টার সালাউদ্দিন আহমেদ বিএনপির এবং ডক্টর আলী রিয়াজ সাহেব উনি হলেন এম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে। বা এখানে জামাইকে বউকে আপু একটু রসালো করে বলেন প্লিজ। এই ব্যাপারটা আমি রসগোল্লা করে কিভাবে বলবো? কারণ এই ২ টা মানুষই হলো বাংলাদেশের এখন প্রমাণিত। এই ২ জন মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানুষ। ডক্টর আলী রিয়াজ উনি এখানে ছিলেন আমাদের আমেরিকাতে একটা অখ্যাত ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন এবং উনি এখানে তার ইউনিভার্সিটিতে এবং এত বছর থেকে আমেরিকাতে আমি বলব যে আমার যতটুকু দেখা আম উনি সমস্ত মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদের সাথে চলতেন। তাদেরকে ইন্টারভিউ দিতেন এবং তলে, তলে উনি এই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসেবে উনি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এখানে চালাতেন। আরকি যেটা মানে আমাদের দেশের রাজাকাররা যেরকম করে দেশটাকে আস্তে, আস্তে করে মানে ধ্বংস করার একটা ফন্দি করেছিল, এরকম করে দীর্ঘদিন উনি এখানে এটার কিন্তু এরা খুবই ছত্রছায়ায় ছিল। মানে আমরা যারা স্বাধীন বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী লীগ আর আ এখন তো আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের সপক্ষের একমাত্র দেখা যায় যে তারাই। তো আ তাদের সাথেই তারা চলত। চলে ওরা এরকম বাংলাদেশ বিরোধী কাজগুলি ছোট, ছোট করে এটা হলো আলী রিয়াজ। আর সালাউদ্দিন যেটুকু আমি জানি খুব একটা আমার বিএনপির এই ধরনের লিডারদেরকে নিয়ে আমার ইন্টারেস্ট নাই। হয়তোবা রাজনীতিবিদদের থাকতে পারে। কারণ এই ধরনের মানুষরা আজকে এটা বলছে, কালকে এটা বলছে, কালকে এটা করছে, পরশুদিন এটা করছে। বিএনপির রাজনীতির এই সালাউদ্দিন। তো এখন জামাই বউকে আমি জানি না। দুজনেই হয়তো দুজনের জামাই, দুজনেই দুজনের বউ হইতে পারে। এটা সার্কাস্টিক ওয়েতে বললাম। বাট এদের কোনো চরিত্র নাই। এমন কোনো কিছু করে নাই। এই ১ বছরে দেশটা ধ্বংস হচ্ছে অথচ তারা গিয়ে ওই সনদ নামে কোথায় একটা সাইন করল। ইলেকশন যদি নাও হয়, এটা তো পরের ব্যাপার। হয় না হয়। কিন্তু তারা তো বিরোধিতাটা করল। এটা এখন তারা প্রমাণ করে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি না। এটাই বলব যে এই ২ জন মানুষ বাংলাদেশ বিরোধী মানুষ। আমার দৃষ্টিতে। এ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাজনীতির রসায়ন যেটা বলছিলাম, জাতীয় সংসদের অধিবেশন সবকিছু অনেকদিন ধরে তো আমরা দেখি। তো একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে উনি, তারপরে স্পিকার হলেন শিরীন শারমিন। তো রওশন এরশাদ জাতীয় পার্টির উনি বলছেন, নারীর অধিকার, নারীর অধিকার, নারীর অধিকার কোথায়? তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশারা করে বলছেন, এইভাবে দেখাচ্ছেন আঙ্গুল দিয়ে, মাননীয় স্পিকার, আমি আর এদিকে আপনি, মানে আপনারা ৩ জন। এটা নিয়ে খুব হাস্যরসের সৃষ্টি হয়েছিল। আমি যে বিষয়টা আলোকপাত করেছি যে জুলাই সনদ, এটা একটা জুলাই সনদ নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে। তরুণ রাজনীতিবিদ আনোয়ার খান।
অসংখ্য ধন্যবাদ জানাই নুরুন নবী ভাইকে। জুলাই সনদ নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। আমরা জানি হচ্ছে এই দেশটা হচ্ছে একটি মুক্তিযুদ্ধের চেতনায় ভিত্তি করে কিন্তু এই স্বাধীনতা এসেছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু এই দেশ দাপিত হয়েছিল। দাপিত হওয়ার পরে 54 বছর এই দেশের দাপিত আমরা দেখেছি অর্জন কতটুকু আমরা করেছি। আমরা যদি বিশ্লেষণ করে দেখি কোন সরকারের আমলেই কিন্তু এই দেশটা দাপিত হয়েছিল। আমাদের কাছে অনেক অন্যায় অত্যাচার থাকতেই পারে, বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা হচ্ছে দেশটা হচ্ছে আমাদের আগে। আমার আপু খুব সুন্দর করে কথা বলে গিয়েছেন, এই যে ডানিয়া ডিনিয়া তিনি সুন্দর করে বলেছেন এই দেশ আমাদের, আমাদের দেশ আমাদের। কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এটা দিকে রয়েছে। আপনি যখন দেশকে ভালোবাসবেন, দেশের কখনো নষ্ট চাইবেন না। আমরা জুলাই সনদ দেখি, আমরা দেখি যে মানুষের হানাহানে। আমি কয়েকদিন আগে বাংলাদেশে টিকিট কেটেছিলাম যাওয়ার জন্য, কিন্তু দিনে দুপুরে যেভাবে মানুষকে জবাই করা হচ্ছে, রোডে যেভাবে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, যেভাবে মানুষকে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যেভাবে মানুষকে অত্যাচার, লাঞ্ছিত, ধর্ষণ থেকে শুরু করে মানে মানুষের নিরাপত্তাহীনতা যেটা আছে। কোনো মানুষকে আপনি পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে হত্যা করার কাউকে দায়িত্ব দেন নাই। কোনো মানুষ যদি অপরাধ করে থাকে, কোনো মানুষ যদি সে অপরাধে যুক্ত হয়, কোনো মানুষ যদি অপরাধে সে সম্মিলিত থাকে, তাকে আইনের আওতায় এনেই কিন্তু তাকে কার করায় বিচার করাতে হবে। সেটা ব্রিটেন হোক, আমেরিকায় হোক, প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু তার ধারাবাহিকতা বৈশিষ্ট্য আছে। কিন্তু জুলাই যে নামকটি এই যে আপনার মেডিকুলাস ডিজাইন যেটা হয়েছে, তার মানে আমরা কি রিটার্নটা পেলাম? আমরা কি এটাই রিটার্ন পেলাম রাস্তার পাশে মানুষ হেঁটে যাচ্ছে তাকে জবাই করতে হবে, রাস্তার পাশে মানুষ মা তার ছেলেকে নিয়ে যাচ্ছে তাকে আপনি পাথর দিয়ে হত্যা করতে হবে, রাস্তার পাশে একটি ছেলে মানুষ তার আপনার সারাদিন বিক্রি করবে, টাকা নিবে, তাকে তার ছেলে সন্তানকে আপনার পড়াশোনা করবে, তাকে চাঁদাবাজরা নিয়ে গিয়ে তাকে লাঞ্ছিত করবে। সেটাই কি আমরা জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা এটাই কি জুলাই সনদ বোঝায়? আমরা আগের সরকারের আমলে আমরা যদি দেখি, আমরা অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমরা আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের অনেক ভুল ছিল, কিন্তু এইভাবে নির্মমতা, এইভাবে যে মানুষ হত্যা করতে হবে দিনে দুপুরে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, এই বাংলাদেশ লাখো কোটি মানুষের হৃদয়ের বাংলাদেশ। আমরা যখন একসাথে মিলেমিশে হৃদয়ের গান গাই, সেখানে আমরা কোনো ভেদাভেদ থাকে না। আপনি যখন মসজিদে যাবেন, নমাজ পড়তে যাবেন 5 ওয়াক্ত, সেখানে আমরা কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, সেটা আমরা ভেদাভেদ করি না। আমরা এক কাছে দাঁড়িয়ে আমরা সেখানে সম্মিলিতভাবে নমাজ পড়ি। তেমনি ভাবে আমরা হচ্ছে দেশকে যখন লালন করব, দেশের মানুষকে সম্মান দিতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। এই দেশ আমাদের, এখানে অকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যখন যাকে চাইবেন তাকে জবাই করবেন, যখন চাইবেন তাকে চাঁদা উঠাবেন। আপনারা কয়েকদিন আগে দেখেছেন বিএনপির অফিসেই বসে তারা কিভাবে চাঁদা বাণিজ্য করছে। আমি এই ব্যাপারে তীব্র নিন্দা জানাই। আমি এইটাই বলতে পারি যে তারা যেভাবে বাংলাদেশকে লুটেরা রাজ্য যেভাবে করছে, তেমনি ভাবে তারা এখন থেকে, আমরা অনেক ক্ষেত্রে আমার জন্ম হয়েছিল 1992 সালে, কিন্তু আমি 92 সালে অনেক সময় যে আপনার বিএনপি আওয়ামী লীগ মিলে তারা আন্দোলন করে স্বৈরাচারের বিরুদ্ধে তারা পতন ঘটিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ মনে মনে বলেছিল আমরা ক্ষমতায় চলে যাব, কিন্তু পরের দিনই কিন্তু 92 সালে বিএনপি ক্ষমতায় চলে গেছে। এটা আমাদের ভুল ধারণা। কিন্তু বিএনপি যেটা চিন্তা করছে যে তাদের জনবিরোধিতা, তারা 20 বছর দেশের বাইরে ছিল, জনগণ তাদের এই অতীত ইতিহাস কিন্তু ভুলে গিয়েছে, কিন্তু তারা মনে করছে তারা শীঘ্রই ক্ষমতায় চলে আসবে। এখন বাবা যা করি, চাঁদাবাজি করি, আমরা যাটা 17 বছর তো আমরা কিছু খেতে পারি নাই, এখন আমরা বাগাবাগি করে আমরা তো ক্ষমতায় চলে যাচ্ছে। আপনি দেখবেন যে বিএনপি যেভাবে উগ্র রাজনীতি তারা করছে, তেমনি ভাবে তারা মনে করছে যে মানে কথায় আছে না, গ্রাম অঞ্চলে একটা কথা আছে, বিচার যাই হোক তাল গাছটা আমার। তো বিএনপি আগামীতে হবে যে আপনি নির্বাচন ঘোষণা দেওয়ার আগে তারা বলবে যতক্ষণ পর্যন্ত আমরা
আনোয়ার ভাইকে আমরা হারিয়ে ফেলছি। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এই সময়ের আলোচিত বিষয় আপু, মনিদিনা আপু, সরি, জাতীয়। জি জি, যতক্ষণ কথাটা আপনি শেষ শেষ করুক করেন। উনি। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বিজয় ঘোষণা না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে আমাকে বিজয় ঘোষণা দিয়ে কিন্তু এখান থেকে বেরোতে হবে। এই ধারাবাহিক এই মন মন মস্তিষ্কের মধ্যে দিয়ে কিন্তু চলে যাচ্ছে দেশটা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমাদের অনেক ভুল ছিল। আমরা যারা আওয়ামী লীগ করি, আমি অস্বীকার করি নাই, কিন্তু আমাদের অনেকটা ভুল ছিল। ভুলটা হচ্ছে কি, আমরা রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে আমরা ব্যবসায়ী মহলকে, আমরা চাটকারদেরকে নিয়ে রাজনীতি করেই কিন্তু আজকে আমাদের আওয়ামী লীগের এই পতন হয়েছে। যদি আমরা সত্যিকার অর্থে রাজনীতিবিদদের হাত থেকে যদি আমরা দেশকে স্থাপিত করতাম, তাহলে আমাদের আওয়ামী লীগ এই অসায়ন কিন্তু আমাদের হতো না। আমাদের অনেক ভুল ব্যাখ্যা আছে, কিন্তু আমরা ক্ষমতা পাওয়ার পরে কে আওয়ামী লীগ করছে, কে জামাত করছে, কে বিএনপি করছে, এই যে সারজি ছিল দেশের ছাত্রলীগে যুক্ত ছিল, কিন্তু আমাদের অনেক ভুলের কারণেই কিন্তু এটা হয়েছে। এই অনেক ভুলের অনেক ধন্যবাদ। এই ভুলের মাসলটাই কিন্তু আমরা এখন ভুগতেছি। কারণ আপনারা জানেন, যখন আমরা ক্ষমতায় থাকি, আমরা মুসলমান দেশের মানুষ, তো আমরা একটু ক্ষমতায় পেয়ে গেলে আমরা অতীত ভুলে যাই। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাই, খুবই সুন্দর করে বলেছেন। এবং আপনি ওই কথাটাও বলছেন, ব্যবসায়ী সবাই না, অসাধু ব্যবসায়ীর কারণে হয়তো এটা হতে পারে। ব্যবসায়ী সবাই, আপনি নিজেও তো ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আমাদেরকে দেখছেন হেইসেম তহিদুল ইসলাম শামীম, এবং আমাদেরকে দেখছেন ওমর ফারুক হৃদয়, মনিয়াপু। আপনারা আমাদের অনুপ্রেরণা, মানে আপনি আমাদের অনুপ্রেরণা, আমাদের সাহস। মনিয়াপু, আমরা যারা নিজের জীবন বাজি রেখে এখনো বাংলাদেশের রাস্তায় জয় বাংলা স্লোগান দিচ্ছি, আমরা আপনাদের কি যেন একটা লেখছেন, এর মতো মানুষের কাছ থেকে অনুপ্রেরণা পাই। মানে আপনাকে অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেছেন। দেশে লড়াই করছি, আপনারা বিদেশে লড়াই করছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা ম্যাডাম, আরেকজন লিখছেন আক্তার সাইদ। ম্যাডাম, সম্মানের সাথে আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, আশা করি উপস্থাপক আপনাকে প্রশ্নটা করবে। আপনার চোখের বিগত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আপনার চোখে কোন রকম দুর্নীতি, স্বজন প্রীতি, আত্মীয়করণ এরকম কিছু ঘটছে কিনা দয়া করে একটু জানাবেন। আচ্ছা, প্রশ্নগুলো আমরা নেই, পরে আমরা উত্তরগুলো নেব। সাবা আল আহমেদ লন্ড্রি ব্যাপার, তারপরে আরেকটা হলো বেস্ট অফ লাক সজীব তালুকদার সজীব, এবং আমাদেরকে আরো লিখেছেন সাবা আহমেদ লন্ড্রি, এটা হচ্ছে মিস্টার হাবিব বিপ্লব। উনি একজন ব্লগার এবং খুবই ভালো একজন রাইটার। জুলাই সনদ নামে বাংলাদেশকে 47-এ নিয়ে যাওয়ার চক্রান্ত করছে অসাংবিধানিক ইউনিশ সরকার আগে নিজের বৈধতা প্রমাণ করুক, তারপরেই তো তার সরকারের করা সনদ সংস্কার, বিচার এসব বৈধতা পাবে। যাই হোক, সুমন খান জয় বাংলা। আপুকে যেটা বলছিলাম, এই সময়ের আলোচিত বিষয় যেটি জাতীয় ঐক্যমত। বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগ বাইরে, এবং জাতীয় পার্টি বাইরে, মুক্তিযুদ্ধের পক্ষের যাদেরকে বলা হয় সমমনা, ওনারাও বাইরে। তাহলে জাতীয় ঐক্যমতটা কিভাবে হলো? আমি তো মনে করি আপনারা দুজনে আমার সাথে একমত হবেন। বাংলাদেশের রাজনীতির যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমরা দেখেছি, বাংলাদেশের রাজনীতির কালচারে, বাংলাদেশের রাজনীতিবিদদের কালচারে ঐক্যমত বলে কোনো শব্দ নাই। আমাকে হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, আমরা শুধু ঐক্যমত দেখেছি জাতীয় সংসদের 330 জন সদস্য সবাই মিলে একমত হয়েছিল বিনামূল্যে বিদেশ থেকে ফ্রিজ নেওয়ার জন্য এবং ফার্নিচার নেওয়ার জন্য, এবং যেগুলো নেম ফ্ল্যাট সহ বাংলাদেশে যে ফ্ল্যাট গুলো বরাদ্দ দেওয়া হয় ওইগুলোর জন্য একমত হয়েছেন। না হলে এর বাইরে কিন্তু গুচ্ছগ্রাম বলেন, আশ্রয়ন প্রকল্প বলেন, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক ভালো ভালো প্রকল্প, সমুদ্র সীমা অর্জন, ওইগুলো তো আমরা ঐক্যমত দেখিনি। আপনি কি বলেন আপু? আমি প্রথমে একটুখানি বলবো, কারণ একটা বিষয় থেকে আরেকটা বিষয় একটু কথা থেকে যায়। ওই একটু একটু বলে আমি আপনার এই কথাগুলি বলছি আমি কিভাবে দেখি। আমি আবারও বলি, আমি রাজনীতিবিদ না, কিন্তু আমার দর্শনটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার দর্শন। সুতরাং এখানে ওই আনোয়ার খান উনি বললেন, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার কথা খুব ভালো, আপনি অনেক তরুণ। আমরা মানে এখন আমরা যে ইয়েতে আছি, আমরা সবাই এরকমই বলতে পারি যে আমাদের এখন হলো যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এটা হেলাল হাফিজের কবিতার একটা বিখ্যাত জি জি। লাইন। শ্রদ্ধেয় হেলাল হাফিজ কিছুদিন আগে উনি মারা গেছেন। তো যাই হোক,
তো আপনার এই যৌবনের যে একটা মানে আপনি মেইন স্ট্রিম ইউকেতে পলিটিক্স করছেন, সেটাও খুব ভালো। আপনার প্রতি অনেক দায়িত্ব আছে যে আপনি ইউকের মানে ইউকের মানুষদেরকে বাংলাদেশের এখনকার অবস্থা সম্পর্কে বলেন। আপনার সাথে আমার একটা দ্বিমত আমি বলি, সেটা হলো যে আমরা আমাদের মুসলমান দেশটা থেকে এসেছি। আমাদের বাংলাদেশটা একক মুসলিমদের দেশ না। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, বলতে গেলে চারটা বলা হয় আমাদের দেশে, অন্যান্যরাও আছে যেমন পাহাড়ে, ওদের ধর্মর ইয়েটাও ডিফারেন্ট, বৌদ্ধ, হিন্দু। আমাদের এই দেশটা সকলের, ছোটদের বড়দের একটা গান আছে এটাতে, আমাদের রথীন্দ্রনাথ রায়ের একটা গান রথীন্দ্রনাথ আছে। রায়। হ্যাঁ, তো আমাদের দেশটাকে এইভাবে বিশ্লেষণ করা ঠিক না। সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদের অবশ্যই আমাদের দেশে, কিন্তু ধর্মভিত্তিক দেশ আমাদের দেশ না। আমাদের বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিলেন এই বাংলাদেশের বাংলার কথা বলার মানুষ যারা বাংলাদেশে জন্ম নিয়েছে, এবং বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু বাংলায় কথা বলে, বাঙালি, তাদের দেশ। সুতরাং এখন যেই আমার আরেকটু বলবো ভাই, আমার জাস্ট উনি উনি কিছু, উনি সংখ্যাগরিষ্ঠ শব্দটা হয়তো মিস করেছেন। হ্যাঁ, হতে হতে পারে। সংখ্যাগরিষ্ঠ। আমার জাস্ট আরেকটু বলার আছে, আপনি জুলাই সনদ নিয়ে একটা কথা বলছিলেন, এটার উপরে আমার অনেক ঘৃণা আমার অনেক ধরনের, কি বলবো, এটাকে আমি ঘৃণা করি। বাংলাদেশে যে জুলাই থেকে যে একটা মেটিকুলাস ডিজাইনে প্রুভেন যে ছাত্রদেরকে কারা মেরেছে, কারা টাকা ইনভেস্ট করেছে, কারা এখানে জামাতিদেরকে দিয়ে 7.62 ওই বুলেট দিয়ে একটা ওই জঙ্গিরা, তাদের প্রচুর প্রচুর ফুটেজ আছে, পুলিশ হত্যা করেছে। সুতরাং এই পুরা জিনিসটা হলো একটা ফ্রড। এই পুরা জিনিসটা হলো একটা বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইনে ধ্বংস করার এবং 100 কোটি বছর পিছনে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র। সো এই ষড়যন্ত্রে বিএনপি সাইন করছে। হ্যাঁ, আমি এত বলতে পারবো না ডিটেলে, পলিটিশিয়ানরা একটু আর্গুমেন্ট করতে পারে। আমি আমার চোখে যে দৃষ্টিতে যেটা আমি দেখছি, সেটা হলো যারা এখানে সাইন করেছে এই জুলাই প্রতারণার সনদ, আমি বলতে চাই না সনদ কিসের সনদ, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের যে 72-এর যে সংবিধান, সেটা আমাদের স্বাধীনতার পরে যেটা আমরা অর্জন করেছি, সেটাই আমাদের বাংলাদেশের সংবিধান। এসব সনদ ফনদ তুড়ি দিয়ে উড়ে যাবে, আমি আজকে বলতেছি, এটা তুড়ি দিয়ে উড়ে যাবে। কারণ এই মিথ্যা কখনো ধোপে টিকে না। কিছু কিছু প্রবাদ বাক্য আছে, আমার এগুলো শেখা, তো তাই এগুলো আমার চলে আসে মাঝে মাঝে, আমার দু একটা স্ট্যাটাসও আমি লিখি। তো এই সমস্ত মিথ্যা কখনো ধোপে টিকে না, এরা হলো ফ্রড। বাংলাদেশের মানুষকে, ছাত্রদেরকে এই জামাতি খুন, বিএনপি বলতে চাই না, ওটা প্রুভেন না, এই জামাত চক্রটা খুন করছে। এবং এখনো পর্যন্ত তারা দেশ দখলে, এই যে উপদেষ্টা গার্বেজ পিস অফ, খারাপ কথাটা আর বললাম না, মুখে দিয়ে চলে আসে ভাইয়ের আগের চোটে, সরি। কিন্তু এরা হলো আমাদের দেশের পুরা শাসন ব্যবস্থা, পুরা আমাদের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্জনগুলি উনি মানে দিয়েছেন আমাদের দেশকে, একটা মধ্যম আয়ের দেশে পরিণত করেছিলেন, একটা প্রগতিশীল দেশ, এবং খুবই স্ট্যান্ডার্ড ছিল তখন আমাদের দেশটা 1 বছর আগেও। এখন আপনি দেখেন কি হচ্ছে, ওই যে ভাই যে আনোয়ার খান যে বললেন, খুন খারাপি, এই জীবনের কোনো নিরাপত্তা নেই, গরিব মানুষের কান্না, মানুষের সব তো মিডিয়াতে প্রচার করে না, এবং সংবাদ মাধ্যমে এগুলোর কোনো নিউজ আসে না। আমরা ফেসবুক করি, আমরা এটা ওটা করি, অনলাইনে অনেক কিছু আসে। না, তো এগুলো সমকালে আপু একটু করে যোগ করি, সমকালের প্রচুর, একটি রিপোর্টে দেখা গেল দৈনিক গড়ে 11টি লাশ। খুবই হ্যাঁ, খুবই দুঃখজনক এটা। নদীতে নদীতে জলে সব জায়গাতে ডোবায়, মানে নালায়, যেখানে আওয়ামী লীগের করা মানে কি অন্যায়? আওয়ামী লীগ কি দেশটা শাসন করে, দেশটা স্বাধীন করেনি? এখন বলবো এককভাবে আওয়ামী লীগই শাসন করেছিল, কারণ বাকিগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি 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 রাজনৈতিক বক্তৃতা দিতে চাই না, কিন্তু আমার রাগ থেকে এসব বলছি। আপনি আবার ফলো আপ কোশ্চেন করেন, আবার হবে তো আমার, এটাই আচ্ছা, আমার ধারণা। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনটা ছিল জাতীয় ঐক্যমত। আসলে কি এটা কি জাতীয় ঐক্যমত? আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এবং আওয়ামী লীগের সাথে সমমনা বাম দল, 14 দল কেউ নাই, তারপরে বলা হচ্ছে এটা জাতীয় ঐক্যমত। আবার ইদানিং বলা হচ্ছে বিএনপিও নাকি না হয়ে যাবে। তাহলে জাতীয় ঐক্যমতটা কিভাবে হবে? কার কাছে করলেন হ্যাঁ, প্রশ্নটা? আমার, আপনার কাছে আপনি শেষ করুন। আচ্ছা, বিএনপির ব্যাপারটা আমি জানি না। বিএনপির আগের যে লিডারগুলি ছিলেন, উনাদেরকে আমার খুব পছন্দ ছিল। তার মধ্যে একজন ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। তো উনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের। কিছু কিছু লিডার ছিল বাংলাদেশে, যেমন ধরেন এখন এখন যে বা উনার, আমি আমি খুবই মানে অনেক সময় আমি নাম মনে করতে পারি না। উনি তো বিএনপি থেকে বহিষ্কৃত হলেন, যে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের বিএনপির একজন লিডার ছিলেন। তার বাসার সামনে গিয়ে
তাকে গালাগাল করা হচ্ছে। মানে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলা মানেই এখন হলো আপনাকে জেলে যেতে মিস্টার হবে, আপনাকে অ্যাডভোকেট গালাগালি অ্যাডভোকেট করতে ফজলুর হবে। রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান। হ্যাঁ হ্যাঁ, ফজলুর রহমান, সরি, এই যে দেখছেন আমি রাজনীতিবিদ না হওয়ার কারণে আমার নামগুলো মনে থাকে না, কিন্তু আমি মানুষগুলোর কর্মকাণ্ডগুলি ফলো করি, কিন্তু হুম। নামটা না বলতে পারার জন্য আমি দুঃখিত। কিন্তু উনি যেভাবে ভোকাল হচ্ছেন, বিএনপিতে তো এরকম মানুষ দরকার। বিএনপির মধ্যেও তো মুক্তিযোদ্ধারা ছিলেন, এখনো হয়তো বা আছেন। তারা কেন, কি ধরনের মুক্তিযোদ্ধা? সবাই তো মুক্তিযোদ্ধা বলে সবার তো দেশপ্রেম নাই তাহলে। সবাই যারা রিয়েল মুক্তিযোদ্ধা, তারা কখনো এই ধরনের জুলাই প্রতারণার উৎসবে যাবে না। তারা কখনো তাদেরকে বিক্রি করে দিবে না। মুক্তিযোদ্ধারা জীবন দিছে, যারা মারা গেছে তারা। আর যারা এখন রিয়েল মুক্তিযোদ্ধা, তারা জেলে যাচ্ছে। তারা জয় বাংলা বলে, একজন সাংবাদিক জেলে গেলেন মুখের সামনে বলে বলে, তারা ভয় পায় না। জয় বাংলার মানুষরা ভয় পায় না মরতে, একদমই ভয় পায় না। জয় বাংলা বলে তারা মরতেও প্রস্তুত। সেখানে এই ভুয়া মুক্তিযোদ্ধা কি সব এইসব হয়ে তারা এখানে যায়, ওখানে কি কি সাইন করছে, এগুলো তো ভাই পুরাটাই ফ্রড। আমাদের জাতির সাথে প্রতারণা করছেন ওনারা। এবং সবার প্রত্যেকের শাস্তি বাংলাদেশের বাংলাদেশের ৭২-এর সংবিধান অনুযায়ী হবে। এবং এটা আমি আপনাকে বলে রাখি, পলিটিশিয়ান না হয়েও বলে রাখি, আমি জানি এটা হবে। যেরকম করে রাজাকাররা দেশটাকে এরকম করে দখল করে রাখছিল, অত অত বছর পরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, আর তারপরে রাজাকারদের ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, এদেরও হবে। এদের আইন অনুযায়ী এদের বিচার হবে। কেউ ওদেরকে ওই আমাদের গভর্নমেন্ট আসলে, আওয়ামী লীগের গভর্নমেন্ট আসলে, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে ফেরত তো আসবেনই উনি। উনি আসলে উনি কখনো এদেরকে ওই বনে বাতারে এদের মতন করে উনি এরকম করবেন না। উনি হলেন বিশ্ব নেতা। উনি সবাইকে আইনের মাধ্যমে এনে শাস্তি দেবে, এবং এই শাস্তি হবেই হবে, আমি আপনাকে বলতেছি। অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনি নিজের সচেতনতা থেকে, মানে আগে আপনি রাজনীতি নিয়ে আলাপ করতেন না, রাজনীতির বিষয় নিয়ে আপনার কোনো বক্তব্য থাকতো না। ইদানিং আপনার মনে হচ্ছে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে বা বাংলাদেশের প্রয়োজনে আপনি সচেতন হচ্ছেন। যাই হোক, বিগত 15-16 বছরেও তো অনেক অভিযোগ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেয়ার বাজারের কেলেঙ্কারি এবং বিদেশে অর্থ পাচার, অনেকগুলো বিষয়। তখন আপনার সচেতনতার বিষয়ে তখন কি আপনি কোনো ভূমিকা রেখেছিলেন? জাস্ট এমনি জানতে চাওয়া। আপনার কাছে একটা বলে রাখি, আনটিল প্রুভেন গিলটি, এই সমস্ত ব্যাপারে এগুলা কি কোনো তথ্য আছে? কোনো এগুলার কোনো কংক্রিটলি কোনো প্রমাণ? মানে মানুষের মুখে মুখে তো বলতেছে। এই দেখেন জুলাই, এদের কিন্তু প্রমাণ আমাদের অনলাইনে আছে, যে মোল্লারা কিভাবে করছে, ধর্মটাকে ইউজ করে এই যে শিবির এগুলা করছে, এগুলো প্রমাণ আছে। এগুলো যেহেতু মিডিয়ায় বলে না, কিন্তু আওয়ামী লীগ যেগুলা করছে, এগুলার কি প্রমাণ ওরা এই পর্যন্ত দিতে পারছে? ওরা কি প্রমাণ, কি কি প্রমাণ সাপেক্ষে কি করতে পারছে? ক্যাঙ্গারু কোর্টে ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হচ্ছে, এটা কোনো প্রমাণ? এটা তো দেখেন, আপনারা দেখছেন ভিডিও অডিও ক্লিপ আসতেছে যে তারাই তাদের আইনজীবী, তারাই তাদের ইয়ে। এখন একটা বড় দল, তাদের দলে মানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, হ্যাঁ, সব মানুষ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন হবেন না। কিছু মানুষ আসবেন, এটা ওটা করবেন, যারা অপরাধী তাদের শাস্তি তো হবেই, এবং প্রধানমন্ত্রী তাদেরকে শাস্তি দিবেন। কিন্তু উনাকে ঘিরে অনেক কিছুই হয়তোবা এই মেটিকুলাস ডিজাইনেরই অংশ ছিল, দেশটাকে এরকম করা, এটা করা, সেটা করা, এই অপবাদ দেওয়া, সেই অপবাদ দেওয়া। কিন্তু একটা মুনাফেক, আমি মুনাফেক বলবো, এই শব্দটা অ্যারাবিক, আমি জানি এই শব্দটা, একটা মুনাফেক, একটা মীর জাফর বাংলাদেশে, এরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কি করে দিয়েছেন, একটা প্রশংসা তারা কিন্তু করেনি। কোথায় কে চুরি করেছে, কোথায় কি করছে, প্রমাণ ছাড়া সব অপপ্রচার করে বেড়াচ্ছে। সুতরাং এগুলি যদি কখনো সঠিক বিচার হয়, এবং এই ধরনের মানুষগুলির যখন আপনি দেখবেন যে হ্যাঁ এরা অপরাধ করেছিল, হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করবেন, ওনার কারা কারা যদি আওয়ামী লীগের কোনো নেতা করে থাকে, তাহলে অবশ্যই এটার পক্ষে মানে আমার কোনো মতবাদ হবে। এবং আমি হুম। আমি সঙ্গীত শিল্পীদের একটা কথা বলে রাখি, আমি যেহেতু গান করি, বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদীরা বিভিন্ন সঙ্গীত শিল্পীদেরকে অ্যাটাক করেছিলেন। ওই সময় আমি এগুলো নিয়ে লেখালেখি করেছিলাম। মানে আমি তো খুবই সাধারণ, আমি মানে লিখলে কি না লিখলে কি। আপনার হ্যাঁ ক্রাইটেরিয়াটা যেটা ছিল ওইটাতে। হ্যাঁ, সেটাই আমি হ্যাঁ। করেছিলাম। আমি যেহেতু পলিটিক্স করি, এখন আমি করছি। আমার মনে হয় আনোয়ার আনোয়ার খান ভাই কিছু বলতে চাচ্ছেন। জি জি জি, না অসুবিধা না, খুব ভালো। তার আগে একটু করে বলি, সুমন খান বলছেন জয় বাংলা, এরপরে আমাদেরকে আরো দেখছেন শিউলি শবনম, মুজিব তোমায় স্মরণে, বয় করি না মরণে। তারপরে আরেকটা কমেন্ট আসছে, সুমন খান শুনে রাখো, রাজাকার জঙ্গি সমন্বয়ক যেতে পারে, এরকম কিছু একটা, তারপরে যেতে পারবে না। আর সুমন খান, আমরা দরকার হলো আবার মুক্তিযুদ্ধ করব, রাজপথে এখনো আছি। তারপরে মিস্টার হাবিব লিখেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর শাহনাজ ভুঁইয়া
না, শাহজাদা ভুইয়া লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আব্দুল কালাম উনিও লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা মনে হয় মনিদিনাপুর অনেক ফলোয়ার ওনারাই মনে হয় অনেক দর্শক আজকে। যাই হোক, মোহাম্মদ শেখ সূর্য উদয় হয় অস্ত যাওয়ার জন্য, বর দুপুরের তাপে মনে হয় সূর্য চিরস্থায়ী, কষ্টের দিনও শেষ হয় একদিন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন। আমার পরবর্তী প্রশ্ন দুজনের জন্য, দুজনেই উত্তরটা দিবেন। এই সময়টাতে আলোচিত যে শব্দগুলো, আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ ফিরবে, খুব লক্ষ্য করবেন, আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের পর্ব শেষ, আবার এনসিপি নেতা নাসিরুদ্দিন বলছে বিএনপি না ভোট দিয়ে না হয়ে যাবে। আপনাদের মতামতটা জানতে চাই, মিস্টার আনোয়ার খান। অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাই প্রশ্ন করেছেন যে আগে ভালো ছিলাম। এটা আমার কথা না, এটা বাস্তবে যখন আপনি রাস্তায় হাঁটবেন, এখন ভিডিও ক্লিপ করে আমরা ঘরে বসে, আমরা যখন অফিসে বসি, ভিডিও ক্লিপের মাধ্যমে মানুষ মনে করে যে শেখ হাসিনার নেতৃত্বে মানুষ কতটুকু ভালো ছিল। এটা মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, বিদায় মানুষ মন থেকে মিডিয়ার সামনে এসে তার কাছে বুক ফুলিয়ে তারা কথা বলে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। আর ভালো ছিলাম বোধে কিন্তু আমরা আমাদের আমি আগেই বলেছি যে আমরা অনেক ক্ষেত্রেই আমরা দেখি হচ্ছে নিজের দুষ্টা আমরা দেখি না। এই বঙ্গবন্ধুর বাংলাদেশ হাজার বছরে ৭.৫ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, যখন ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীনতা হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু এর পরে যে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যে ফুলের বাগানটা সাজিয়েছেন সারা বাংলাদেশকে, মধ্যমায়ের দেশ, আমার সিস্টার বলে গিয়েছেন যে মধ্যমায়ের দেশে যে দাপত্য করেছেন আওয়ামী লীগ, এই যে বাংলাদেশটা, এটা এই ফসলটা কিন্তু আওয়ামী লীগ নেয় না, এটা হচ্ছে জামাতও নিয়েছে, এটা বিএনপিও নিয়েছে, এটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এই ফসলটা কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাতে পারে নাই। আমরাই কিন্তু ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু ফসলটা নিয়েছে অন্যরা। তারা ব্যাপকভাবে টাকা লবিং করে, মেটিকুলাস ডিজাইন করে, তারা ইনভেস্ট করে, তারা এই জায়গাটিকেও তারা করেছে। সেই জন্য তারা সফল, 24 জুলাইতে কিন্তু মেডিক্লাস যে তারা সফল হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা আওয়ামী লীগ করে, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, যারা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফুল বাগানটি তিনি সাজিয়েছিলেন, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি চেতনার বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, অহংকারের বাংলাদেশ, এখানে আপনার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ সাজিয়ে দেয়। তাহলে আমরা এই বেনিফিটটা কেন নিলাম না, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের অতি উৎসাহী কিছু নেতা ছিলেন, এই যে দলের ভিতরে নেতা ছিলেন, নেত্রী আপনি লুই বাটনের ব্রান্ড হয়ে গেছেন, নেত্রী আপনি শ্যামল দত্ত একটা আছে, সাংবাদিক আছে, নেত্রী আগে তো আপনার ডিম খাওয়ার সাহস থাকতো না, আপনার আমাদের মানুষের ডিম খাচ্ছে। এইসব লোকের কারণেই কিন্তু আমাদের দেখবেন যে 4 দেয়ালের ভিতরে যখন আমি বসবাস করি আমার বাসায়, আমার পাশের মানুষ কি ডিজাইন করছে আমাকে হত্যা করার জন্য, আমার যদি সেটা মস্তিষ্কে না আসে, তাহলে আমি তো এটা বসে থাকার, আমি আমি কিভাবে বসবাস করবো, এটা আমাকে জানতে হবে কে আমার আপনজন, কে আমার দুশ্মন, কে আমার পাশে দাঁড়াবে। এটাই তো কথা। আমার আমেরিকার থেকে আমার মনি ডিনিয়া উনি আছে, উনি পাশের মানুষ কিভাবে আছেন, নেক্সট নেইবার কে, ফিডব্যাকটা উনিই দিবেন। এটা হচ্ছে বাস্তবতা পৃথিবীর ক্ষেত্রে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার এত কষ্ট করে লালন করে একটি 15 বছর লালিত স্বপ্নকে বাস্তবায়ন করে কিন্তু মধ্যমায়ের দেশটা নিয়ে এসেছিলেন, কিন্তু অতি উৎসাহী নেতার কারণেই কিন্তু, আর তারা যে ইনফরমেশনটা দিবে কিভাবে আওয়ামী লীগকে ঘায়াল করার জন্য, কিভাবে এত মেডিক্লাস ডিজাইনটা একটা দেশের বিরুদ্ধে কিভাবে বাইরে থেকে ডিজাইন করা হচ্ছে দেশকে ধ্বংস করার জন্য, দেশের হাজার হাজার আপনার ছাত্রদেরকে কিভাবে উৎসাহিত করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে, রং ইনফরমেশন কিভাবে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো ইনফরমেশন তারা দিতে পারে না, এটা ব্যর্থ ছিল। আমি আজকে অনলাইনে দাঁড়িয়ে বলি, এই অনলাইন অনলাইন ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এটা আমাদের বিপক্ষে তারা কাজ করেছে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের দলের সেক্রেটারি কি বললেন যে আমাদের ছাত্রলীগই যথেষ্ট এইগুলো মোকাবেলার কণ্ঠ। আপনি জানেন নিরাপদ সড়ক চাই নামে আন্দোলন হয়েছিল 2018 সালে, কত সুন্দর করে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বসে মীমাংসা করে ফেলছিলেন।
হ্যান্ডেল করছিল। তাহলে আমাদের নেতাকর্মী যারা দায়িত্ব ছিল, যখন আপনার এই ঢাকা ইন্টারন্যাশনাল ভার্সিটি থেকে যখন মিছিলটা শুরু হলো, তখন এই শিক্ষা মন্ত্রণালয়, আমি হচ্ছে যে এটা একটা বেয়াদব, এই যে শিক্ষামন্ত্রী যে নৌফেল ছিল, তার অবহেলার কারণে সেটা হয়েছে। সেখানে কেন দায়িত্ব গেল না? মানে কথাটা হচ্ছে যে সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী চায়নাতে ছিলেন, সবকিছু আমরা দায়িত্ব নিয়ে বসে থাকি, আমি দলের দায়িত্বে আছি, আমি আমার কিছু কথা, সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী উনি জবাবদিহিতা করবেন। তাহলে আমার দায়িত্ব নেওয়ার দরকারটা কি? এই সমস্ত জিনিস করে করে যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল, যে এমপি হয়েছে, যে মন্ত্রী হয়েছে, তার সে দায়িত্ব পালন করতে পারেন। আপনাকে মাননীয় আমি এটাই বলতে পারি, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নির্বাচিত না হতেন, এই যে রামসাগরের এমপিরা, মন্ত্রীরা জিন্দিগিতে এমপি হইতে পারতো না। এদের কারণে এটা ফুলফিল করে তারা দায়িত্ব পালন করতে পারে না। এই বিদায় কিন্তু হাজার বছরে বঙ্গবন্ধুর বাংলাদেশকে এইভাবে আমরা আনোয়ার ভাইকে পরে আবার যুক্ত করব। মনিদিনা আপু, আপনাকে প্রশ্নটা করি। পরের প্রশ্ন হলো, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, একটা সন্দেহ অবিশ্বাস এটা অনেক দিন ধরে চলতেছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কিন্তু সিডিপির বৈঠক থেকে শুরু করে এ পর্যন্ত আলোচনায় বেশ যেটি সক্রিয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আপনার মতামতটা বলুন প্লিজ। এটা বলার আগে আমি ওই ভাইয়ের আনোয়ার খানের একটা কথা বলতে চাই। একটু রেস্ট থেকে যায় তো আমার, মানে মনে হয় যে আমি একটু বলি, এই জন্য আর জি কি। বলেন। তো ওই এখন হলো যে ব্যাপারটা, দল কি করেছে, কিভাবে আওয়ামী লীগের এরকম হলো, এই ব্যাপারটা এখন আলোচনা করা মানে হলো আলোচনা হবে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এই ব্যাপারটা আলোচনার মাধ্যমেই ঠিক হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ জি, আসসালামু আমাদের, আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? জি 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 হ্যালো ওনাকে জি শেষ জি জি করতে দেন, তারপরে আমি বলবো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, আনোয়ার ভাই শেষ করেন। হ্যালো জি আনোয়ার ভাই শেষ করেন। আনোয়ার ভাই সংক্ষেপে শেষ করেন আপনি। শুনতে পাচ্ছেন না উনি মনে হয়। আনোয়ার ভাই আপনি শেষ করেন। জি আপু বলেন, আপু বলেন, আমাদের ক্যারিয়ান করতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা হলো যে উনি যেটুকু বললেন, ওনাকে একটু রিলক করতে বলেন আপনি ব্যাক স্টেজ থেকে, তাহলে মনে হয় হ্যাঁ ইয়ে হ্যাঁ হবে। আমি বলছি। তো ব্যাপারটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের ভুল এগুলো নিয়ে আলোচনা, হ্যাঁ হবে, আলোচনা অবশ্যই হবে। তবে আমার মেটিকুলার ডিজাইন যেহেতু ছিল, অনেকেই হয়তো বা সরল বিশ্বাসে ভুলে মানে ইয়ে করছে, যেমন ধরেন সার্জিসদের এই ছাত্রলীগে আসারটা, বঙ্গবন্ধুর নামে এরকম ফলাও করে তরুণ একটা ছেলে, এই তরুণ প্রজন্ম এইভাবে মানে বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এইরকম একটা ফ্রজুলেন্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রচুর এরকম তরুণরা, জামাত তরুণ বলতেছি কেন, ওরা তো তরুণ না, বরুণ না, অরুণ না, কেউই না, ওরা হলো জাস্ট পিস অফ শিট। আই এম সরি এই ভাষাটা এখানে ইউজ করার জন্য, কিন্তু এটা আমার মনে হয় যে এদের মতন মির্জাফরও ছিল না, কারণ এরা একটা সংঘবদ্ধ মির্জাফর চক্র। আমি যদি বলি ভাই আপনি ভালো, আপনি আমার এখন আপনার সাথে আমার একটা আমি আপনার শোতে এসেছি, আপনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, বিশ্বাস করব। এখন যদি আমি আপনার খুনি হই, তাহলে এটা একটা ইয়ে হবে না যে আহ, আমি আপনার সাথে মির্জাফরি করতেছি, এটাই তো হবে। তো এরা একটা সংঘবদ্ধ গ্রুপ, বিভিন্ন জায়গায় এরকম মেটিকুলাস ডিজাইনে আমাদের বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপরে অ্যাটাক করার জন্য ছাত্রলীগে এন্ট্রি করছে। তো এটা তো একটা পুরোটাই ডিজাইন। এই এমপি বলেন, যেটা বলেন সেটা বলেন, অনেক কিছু আছে এই ব্যাপার, হয়তো এগুলো আমি এভাবে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে কিছুই বলতে পারবো না। হ্যাঁ, আমি একটা ধারণা নিতে পারি এই সিচুয়েশনটা থেকে। আমার মতন একটা পলিটিক্যাল গন্ডমূর্খ বলি আমি নিজেকে, আগে তো আমি জানতামই না, আমি গান বাজনা, বন্ধু বান্ধব, হই হুল্লোড় এগুলোই আমি ভালোবাসি। কিন্তু বর্তমানে আমার মতন একটা পলিটিক্যালি কিছুই নাই আমার ব্রেনে, যে এত কিভাবে রাজনীতির মারপ্যাচ করব, সে আমি কথা বলতেছি, আমি নিজেকে এটা বলে আমি কিভাবে কথা বলতেছি পলিটিক্স নিয়ে, কিভাবে আমি এটা বলে যাচ্ছি, কিভাবে আমার মাথায় এটা খেলছে। তো এটা পুরোটাই মেটিকুলাস ডিজাইন ছিল। এটার তদন্ত তো হবেই, যেরকম করে রাজাকারদের বিচার হবে। এই রাজাকার তো শেষ হয়ে যায়নি, দেখতেছেন তো রাজাকারদের ছানাপোনারা, এই যে সার্জিস, হাবাদুল্লাহ, এসব ফালতু, নাসির কি বললেন, এরা এরা কি দল করছে ভাই? আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে দেশে?
যেই দেশটা বাংলাদেশ, যেই দলটা বাংলাদেশের জন্ম দিছে, সেই দলটাকে ওরা মাইনাস করে দিয়ে রাজাকারদেরকে নিয়ে এখনো কি হবে? ওদের জাতির পিতা কে হবে? এই নতুন জুলাইদের গোলাম আজম? আমি আমি আপু অবাক হই এই যে নাসির উদ্দিন এনসিপির, আওয়ামী লীগ তো নাই দৃশ্যত, নিষিদ্ধ বা বাইরে, স্পর্ধা দেখে আমি আমি রীতিমতো অবাক হই যে বলছে জুলাই সনদে যদি না ভোট দেয় তাহলে বিএনপি না হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগও না থাকলে, বিএনপিও না থাকলে আর থাকবেটাকে? বিএনপির গলায় মূলা ঝুলবে। এটা আমি বিএনপি আমি আহ, আমি ব্যাক আমি করছি, সরি, আমি যেটা একটা বলছিলাম, ইন্টারনেটের কারণে চলে গেছিলাম। জি জি, আনোয়ার ভাই একটু সংক্ষেপ করে শেষ করুন আপনারটা। হ্যাঁ, আমি আমি যেটা বলতেছিলাম, এই বাংলাদেশ থাকবে না, এটা ঘুরে দাঁড়াবে। যতগুলা মেডিকেল যে যুগ হোক না কেন, আপনারা সবাই জানেন সিরাজুল্লাহ নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই ঘাতকতা কিন্তু হত্যা করা হয়েছিল। কিন্তু আমি যেটা বলছি যে এই বাংলাদেশ থাকবে না। আওয়ামী লীগ তার জায়গা থেকে একদিন না একদিন সে ঘুরে দাঁড়াবে। যত ব্যান্ড, ছাত্রলীগ ব্যান করেন বা আওয়ামী লীগকে ব্যান করেন, এটা হচ্ছে কিছুই না। এটা হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা অত সহজ না। বঙ্গবন্ধুকে হত্যা করে, হত্যায় ৭৫ 15ই আগস্ট হত্যা করে তারা ভেবেছিল আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগ ঠিকই তার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছিল বিদায়। কিন্তু এই বাংলাদেশের মানুষ কিন্তু তার মুখরিত ভাবে কিন্তু বাংলাদেশ সাফল্যের দিকে, একটি মাত্র দল আওয়ামী লীগ সাফল্যের দিকে কিন্তু আওয়ামী লীগে নিয়ে গেছে, আর কোনো দল সেটা করতে পারেনি। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমার জায়গাটা হচ্ছে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো। আমাদের এখনই দায়িত্বটা হচ্ছে, আমরা যারা দায়িত্ব পালনে ব্যর্থ ছিল, তাদের দায়িত্ব অবহেলার কারণে ব্যর্থ ছিল, তাদেরকে একটু সরিয়ে ভালো মানুষদেরকে ইন করে, রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে উঠে আসে, এখানে ডিনা মনি ডিনা উনি আছেন। আমার কথা হচ্ছে ফুললি স্পষ্ট। আমরা কেন বুকে ধারণ কেনে আমরা অনেক ক্ষেত্রে দলের বিপক্ষ কেন বলি। আমার সাজানো ফুল বাগানে কেন এই আমার দেশে আমি যেটা ফুল বাগান সাজিয়েছি, আমার বিরুদ্ধে কিভাবে ডিজাইনার হলো মেডিকুলাস, আমি নিজে ঘরে বসে জানলাম না, তাহলে আমি কি রাষ্ট্র পরিচালনা করলাম? এটা হচ্ছে আমার কথা। কিন্তু দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যুগে যুগে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু আপনাকে হত্যা করার জন্য নবাব সিরাজউদ্দৌলা যদি দেখেন, মির্জাফর আলী খানের জন্ম হয়েছিল। মির্জাফর আলী খান তার আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে কিন্তু আপনার তার বিশ্বাসঘাতকতা করেছিল, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। তেমনি ভাবে শেখ হাসিনার বেলায় কিন্তু সেটাই হয়েছে, এর বাইরে কিছু নয়। কিন্তু আমি যেটা বলতে চাই যে এখন সময় এসেছে রুখে দাঁড়াবার। এই দেশটা হচ্ছে বাঁচাতে হবে। এই দেশ হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনায় কিন্তু একটি দেশ সৃষ্টি হয়েছিল। এটা বঙ্গবন্ধু সৃষ্টি করছেন। এটা দল আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত, ডাজন্ট ম্যাটার হোয়াট পার্টি ইউ আর বিলংস টু, বা একটি জায়গায় একমত হতে হবে, দেশ আমাদের, দেশ আগে। যখন আপনি দেশকে ভালোবাসবেন, দেখতে মুক্তিযুদ্ধকে ভালোবাসবেন, যখন দেশকে ভালোবাসেন আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসবেন। দল আসবে যাবে এটাই ম্যাটার না। কিন্তু আমার জায়গাটা খুবই স্পষ্ট। আমাদের দলের যারা দাগি লোক ছিল, যারা হচ্ছে যারা ছাত্রলীগ করে, যারা তৃণমূলের নেতাকর্মী, এখনো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী দলের সুদিনে তারা কখনো আপনার দায়িত্ব থেকেই কিন্তু, যারা হচ্ছে টাকার অভাবে, তারা হচ্ছে আপনার হাইব্রিডের কারণে দলে আসতে পারে নাই। আপনার মেডিকুলাস ডিজাইন করে শারজিল নামক ছেলে বলেন, বিভিন্ন দল থেকে তারা জামাত, বিএনপি, এটা আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু তাদেরকে ইন করেছে। এইসব লোককে কিন্তু নতুন মাধ্যমে নতুন করে ইন করে সম্মেলন করে। এখানে লন্ডনে আপনার আওয়ামী লীগ আছে 16 বছর ধরে, আপনার কোনো কমিটি নাই। আপনি যদি দেখেন একই গরু দিয়ে যদি আপনি 16 বছর হাল চাষ করেন, সেখানে তো আপনি কিছু লাভবান হতে পারবেন না। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। হ্যাঁ, এগুলা দলীয় হ্যাঁ, ফোরামে এখন বলবেন। আমি শেষ করি। বক্তব্য। আমরা এখন 1 বছর ওভার হয়ে গেছে, কিন্তু প্রতিটা দেশে যদি আপনার তৃণমূলের আওয়ামী লীগকে যদি হাইব্রিডকে সরিয়ে যদি তৃণমূলের আওয়ামী লীগকে যে আপনি দাঁড়ান, ইনশাল্লাহ এই বাংলাদেশ ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এটা হচ্ছে আমি বলতে অনেক চাই, অনেক এটা অনেক হচ্ছে ধন্যবাদ। বাস্তবতা। বাংলাদেশ ভাবনা, বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন কি আগামী ফেব্রুয়ারিতে আদৌ হবে? আনোয়ার ভাই এক শব্দে বলুন, এক শব্দে। আমি যেটা বলছি যে এই আপনার সরকার আসার পরে তারা বলছে যে 1 বছরের ভিতরে নির্বাচন হবে। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। আর আগামী নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা হওয়া সম্ভব না, এটাই বলে দিলাম। অনেক এটা হচ্ছে অনেক ধন্যবাদ। বাউতাবাজি এখন শুরু হয়েছে না, অনলাইন খুঁজলেই দেখবেন
অমুকের বিচার, তমুকের বিচার, সালমান শাহর বিচার, এটা একটা হচ্ছে খেলাবাজি, বাট নির্বাচন হবে না, আমি গ্যারান্টি দিয়ে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ। মনিদিন আপু, আপনি আপনি কি মনে করেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন মিছিল শুরু হয়ে গেছে, অনেক বিএনপি মিছিল দেখলাম, হোক, জামাতের মিছিল দেখলাম, আওয়ামী নির্বাচন লীগ হবে? ছাড়া নির্বাচন হোক, আমি চাই আচ্ছা হোক, আমি চাই হোক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, টিকায় দেখুক। আচ্ছা ওরা এই যে রাজাকাররা নির্বাচন হবে কি না হবে এটা তো প্রহসন। নির্বাচন ভাই একটা হলো গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচনটা হয় সেটা তো নির্বাচন, এটা তো নির্বাচন না, এটা নির্বাচনের নামে প্রহসন। আওয়ামী লীগকে ব্যান করে আওয়ামী লীগ বাংলাদেশ আমার কাছে খুবই হাস্যকর মনে হয়, কারণ আমি কতগুলি বেসিক পয়েন্টে আমি এতটাই স্ট্রং যে ধরেন আপনার গাছটা কিভাবে আপনার বড় হবে যদি আপনার গোড়াটাই কেটে ফেলেন। তা আওয়ামী লীগ হলো বাংলাদেশের স্তম্ভ। আওয়ামী লীগের লিডার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই ইতিহাসটাকে তারা কোনোদিনও মুছে ফেলতে পারবে না। বাসা বাড়ি ঘুরায় দেওয়া থেকে শুরু করে সবই করুক, কিন্তু যে ইতিহাসটা রয়ে গেছে, যে এই ধরনের আমরা জিনিসগুলো জেনে বড় হয়েছি, আমরা যে ওনার বক্তৃতা শুনেছি 7ই মার্চের বক্তৃতা, উনার তার পরবর্তীতে উনাকে নিয়ে গেল, উনার তো ফাঁসিও হয়ে যেত বাংলাদেশটা যদি ওই সময় স্বাধীন না হতো। ওনাকে তো ওরা মেরে ফেলতো, ফাঁসি কাস্টে ঝুলে যেতেন উনি। কিন্তু ওখান থেকে আরেকটা কথা আমি জাস্ট ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। আপনারা দেখবেন বঙ্গবন্ধু কন্যার উপরেও অনেকবার, মনে হয় 20-21 বার ওনার উপরে অ্যাটাক হয়েছে ওনাকে মেরে ফেলার। ওনার কিন্তু ওই যে উপরওয়ালা ওনাকে ইয়ে করে রেখেছে, মানে আয়ু দিয়ে রেখেছেন, এটার জন্য ওনার কিন্তু উনি আজ পর্যন্ত উনি জীবিত, এবং আমার বিশ্বাস উনার মাধ্যমে এই রাজাকারদের বিচার হবে। আর ইলেকশন যেটা বললেন আপনি, এটা যদি কিছু হয় এটা গন্ডগোল হবে, এটা একটা প্রহসন হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে ওরা করুক, না করে দিয়ে করুক, এবং তারপরে টিকায় দেখুক, আচ্ছা, অনেক তারপরে ধন্যবাদ। এই আনোয়ার ভাই, এই গভর্নমেন্ট টিকায় দেখুক, সেটাই হ্যাঁ, বলবো। আনোয়ার ভাই এক লাইনে বলবেন। মনে করুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এটা হ্যাঁ, এখন সেফ এক্সিট নিয়ে একটা কথা হচ্ছে। এখন কি নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? মাঝখানে কিন্তু সেফ এক্সিটের একটা আমি বিষয় আমি আলোচিত আমি হয়। আগেও বলেছি যে প্রহসনের নির্বাচন, এটা হচ্ছে বাউতাবাজির নির্বাচন। এই নির্বাচন হচ্ছে সময়কে, মানুষকে একটা রং মেসেজ দেওয়া, এটা নির্বাচন হবে না, এটা একটা নাটক সাজানো। এটা হচ্ছে তারা সময় পার করার জন্য বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন, আসলে নির্বাচন বলে কোনো নির্বাচনই হবে না, এটা হচ্ছে আমার কথা। অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে দেখছেন আমি মোহাম্মদ জি আরেকটি জি কথা বলে দিই, জি জি আমার সাথে বলুন। কয়েকদিন আগে আওয়ামী লীগের মন্ত্রী লন্ডনে আপনার এসেছিল, দেখা হয়েছিল। আমি ওদেরকে স্পষ্ট বলেছি, আপনারা বড় বড় কথা বলে বঙ্গবন্ধুর কন্যার কিছু হলে আমরা বুক পেতে দিব, আপনি লন্ডনে কিভাবে পালিয়ে চলে আসলেন? আমি ডাইরেক্ট তাদেরকে বলেছি, আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি প্রাইম মিনিস্টার না হতেন, আপনি মন্ত্রী হতে পারতেন, এমপি হতে পারতেন। বিভিন্ন আপনি এখনো দায়ভার থেকে আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না? পার্লামেন্ট কেন যাচ্ছেন না? বিভিন্ন দেশে পার্লামেন্ট এমপিদেরকে কেন আপনারা এই ইউনাইটেড করছেন না? এখনো আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি মেসেজ দিছে। আমার কথা হচ্ছে, এই আপু শুরুতে বলেছেন আমারও দায়িত্ব আছে দেশের জন্য, আপুরও আছে, আপনারও আছে, আমাদের ট্যালেন্ট মানুষ আছে, নতুন বাংলাদেশকে, নতুন অনেক ইন্টারন্যাশনাল মানুষ, বিভিন্ন দেশে বাঙালিরা ট্যালেন্ট আছে। কেউ হচ্ছে আপনার ব্রিটিশ হাইকমিশনের কাজ করছে, কেউ হচ্ছে আপনার আমেরিকান এমবেসিতে কাজ। তাদেরকে ইউনাইটেড করতে হবে, তাদেরকে দেশের জিনিসটা জানাতে হবে, বাংলাদেশে আসল জিনিসটা কি হচ্ছে। এখন আমি বাংলাদেশে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আইসে শুধু দোষ দিচ্ছে, এই করতেছে, আর আসল জায়গাটাকে আমরা যদি না করে ইন্টারন্যাশনাল ভাবে যদি বিবিসি বলেন, সিএনএন বলেন, এখানে আল জাজিরা বলেন, এখানে আপনার এই রাইটার বলেন, এই যে মিডিয়াগুলো আছে, আমরা কি এক একটা মন্ত্রী বিভিন্ন দেশে যে পালিয়ে বেড়াচ্ছে তারা কি এক একটা ইভিডেন্স তারা দিচ্ছে? কেন করতেছে না এগুলো? এগুলো আমাদের জায়গা থেকে, আমাদের দায়িত্বটা হচ্ছে যে যার জায়গা থেকে আপনার ইন্টারন্যাশনাল ভাবে আপনার লুবিং করতে হবে, তখন মানুষটা সেটা সারা ইন্টারন্যাশনালি একটা গণজোয়ার হবে। অনেক 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 ধন্যবাদ আনোয়ার ভাই। আপনার বক্তব্যগুলো অনেকটা দলীয় ফোরামের বক্তব্যের মতো হয়ে যাচ্ছে। এনিওয়ে, কিরে পারতো মোহাম্মদ শেখ বলছেন, কিরে পারতো কি খবর ভাই? আওয়ামী লীগের আত্মীয় হওয়ায় আর তোফায়েল আহমেদের মতো সজ্জন রাজনীতিবিদদের এলাকা হওয়ায় এতদিন অনেক ছাড় দেওয়া হয়েছিল।
অনেক কথা মুখ বুঝে সহ্য করা হয়েছে। 5ই আগস্টের পর লাফালাফি কম করিস নাই। এখন কি খবর? এলাকায় আছিস না পালিয়ে বেড়াচ্ছিস? আচ্ছা, আরেকজন বলেছেন এটা কোন পার্থক্যে প্রশ্নটা করা হয়েছে আমরা জানি না। আমরা অনুরোধ করব প্রশ্নগুলো আমাদের সম্মানিত গেস্ট স্পিকার যারা আছেন ওনাদেরকে করুন। আশিকুর রহমান মুস্তাকিম ভাই বলেছেন জয় বাংলা। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সুদূর প্রবাস থেকে আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আগামীতে? মনিদিনা আপু। আমি প্রত্যাশা করি, আচ্ছা একটা লাইন ওই ভাই আনোয়ার জি জি খানের জি একটা লাইন বলি দেশ। আমার মনে হয় কি, এখন ব্লেম গেমের সময় না। হ্যাঁ, ব্লেম গেমটা আমরা করতে চাই, আমাদের ভিতরে অনেক আক্রোশ, কিন্তু আপনার আপনার অনেক পাওয়ার আছে আনোয়ার খান। আপনি যেহেতু মেইন স্ট্রিমে ইউকেতে রাজনীতি করেন, আপনি নিজেই আপনার ফলোয়ারদেরকে, বাংলাদেশের যারা ভালোবাসে বাংলাদেশিদেরকে এবং সেই সাথে ইউকের সিটিজেন, ইউকের মানুষদেরকে আপনি নিজেই একটা একটা গ্রুপ বা একটা ডিনার অথবা কিছু একটা করে আপনি বাংলাদেশের উপর ঘটে যাওয়া ঘটনাগুলোর ডকুমেন্টারি দেখাতে পারেন। আপনার ইউকেতে ওখানে অনেক বাংলাদেশের রিনাউন মানুষরা থাকে যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে ভাবে। তো তাদের সাথে কানেক্টেড হইতে পারেন, তাদেরকে নিয়ে আপনি এই সমস্ত নেতাদেরকে ইনভাইট করতে পারেন। ব্লেম গেমটা আমরা যদি মানে এখনই আমাদের আক্রোশটা দেখাই ফেলি না, আমরা কিন্তু সংঘবদ্ধভাবে কিছুই করতে পারবো না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু এখনো মানে কি, উনিই তো আমাদের মানে বাংলাদেশের আওয়ামী লীগের মানে লিডার, উনার কাছ থেকে নির্দেশনা আসবে এবং উনি অহরহ কিন্তু বলছেন, উনি অনলাইনে বলছেন এটা আমাদের কি করতে হবে না করতে হবে। তো আমার মনে হয় যে এই সমস্ত যারা রিনাউন্ড লিডার, যারা মানে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে, আগে হলো জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচাতে হবে, তারপরে একটা ইয়ে করে প্রতিশোধ নেওয়া যায়। প্রথমেই যদি মারা যায় ওনারা তাহলে যদি তার, মারা গেলে কর্মীদের মনোবল ইয়া হয়ে হ্যাঁ, যাবে, জীবন নষ্ট হয়ে বাঁচানো যাবে, অনেকগুলো ফরজ। বিষয় এবং আছে এখানে। সবাইকে আমি বলছি না, কেউ কেউ হয়তো ওরকম ভাবে তার ফিল করে না, বা অনেকেই বিদেশে আসে কোয়াইট হয়ে গেছে যে রাজনীতি করবে না, তাদের কথা বলছি না। যারা করবে তাদেরকে আপনি আপনার না, উনি নিজস্ব দুটাই জায়গা বলেছেন। থেকে, উনি কিন্তু হ্যাঁ দুটাই বলেছেন। উনি বলছেন বিদেশে এসে উনি যেন সংগঠিত করেন বাকিদেরকে, বা এটা অনেকটা আমি দলীয় আমি সমন্বয়। আমি একটি হ্যাঁ, কথা বলি। আমি কয়েকদিন আগে আমাদের জুলাই জুলাই হওয়ার পরে যে জায়গায় আমাদের পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে আপনারা জানেন যে এখান থেকে সব দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা হয় বিভিন্ন দেশ নিয়ে, কিন্তু আমার কথাটা হচ্ছে স্পষ্ট। আমরা একটা প্রোগ্রাম আগে যখন করতাম, আপনার একটি প্রোগ্রামে কিন্তু হচ্ছে আপনার 50 থেকে 70 জন এমপি আসতো। আপনার নিজের সাংবাদিক নবী ভাই দেখছেন জি আমরা জি। পার্লামেন্ট যখন। হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ। কথাটা হচ্ছে এখানে, আমরা এখন কেন দুর্বল হয়ে গেলাম যে একটি এমপি আমার পক্ষে এসে কেন কথা বলে না? এই জায়গাটা কেন? তার এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা এখন বুঝতে হবে। যখন আপনি একটি গরু দিয়ে আপনি 16 বছর হাল চাষ করবেন, আপনারটাকে আসবে না। আপনাকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ কি করতে হবে? আপনি এই জায়গা থেকে সরে গিয়ে অন্যকে দায়িত্ব দিতে হবে, যারা ট্যালেন্ট আছে, যাদেরকে ট্যালেন্ট আছে, যারা হচ্ছে কিছু করতে পারবে। আমার মতো ছেলে, হাজার হাজার ছেলে ব্রিটেনে মেইন স্ট্রিমের রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, তারা দেশকে লালন করে, দেশকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, কিন্তু তারা আমাকে বলে আমাকে জায়গাটা করে দিতে হবে। তো আপনি এই জায়গাটা যখন করে দিবেন, তখন তার জায়গাটা সে কাজ করবে, ডেলিভারিটা দিবে। এখন এটা আপনি আপু, হ্যাঁ, আপনি এটা আপু আনোয়ার ভাই, এটা আপু ক্লিয়ার করছেন। আপু বলছেন হ্যাঁ হ্যাঁ, আপনার অনেক অনেক পাওয়ার, আপনি ইয়াং, এনার্জেটিক, এবং আপনি অবশ্যই আমরা তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা শুনেন, আমরা দরকার। দিন সাপোর্টটা দিন খুবই শেষে স্ট্রং, আপনি করতে পারেন এটা। হ্যাঁ, দিন শেষে আমরা বঙ্গবন্ধু দেশে, এই দেশকে, এই বঙ্গবন্ধুর কন্যায় কিন্তু ডিজিটাল বাংলাদেশকে বানিয়েছিলেন বিদায় কিন্তু আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের বিপক্ষে কাজ করেছে। আমরাই কিছু করতে পারি নাই, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু হাজার হাজার যুবক এই লন্ডনে মাইন্ডফুল, গত কয়েকদিন আগে আমি ওপেনলি বলি, একটা ট্যালেন্ট ছেলে, তাকে মেন স্ট্রিমের কথা বলে, তাকে কিছু লোক জায়গা দেয় না, না না, ওকে যদি আমরা নিয়ে আসি, আমাদের আওয়ামী লীগের কিছু নেতার ওনার চাকরি থাকবে না। এই মনোমানসিকতা আমাকে চেঞ্জ করতে হবে। আপনি ট্যালেন্ট, যে আপনি আমার যে ট্যালেন্ট আছে, আমার যে ট্যালেন্ট আছে, আমার আমার বাইরের কাছে সেটা না, আমার বাইক যদি ট্যালেন্ট থাকে, আমি এই জায়গাটা তাকে দিতে হবে, তাকে জায়গাটা করে দিতে হবে, তখন সে জায়গা থেকে তার কাজটা করবে। অনেক অনেক এটাই আমি অনেক বলতে চাই। ধন্যবাদ আনোয়ার ভাই। মনি আপু, আপনাকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, আনোয়ার খান কিন্তু ওয়াইডার কমিউনিটিতে, ইভেন
বিভিন্ন এশিয়ান কমিউনিটি, বিভিন্ন কমিউনিটিতে উনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন এবং উনি একজন ভালো একজন উদ্যোক্তা, এখানকার এন্টারপ্রেনার বলেন, যাই বলেন। তো আপু তো বলেই দিয়েছেন যে আপনার পাওয়ার আছে, আপনি করতে পারবেন এটা। ইনশাআল্লাহ এটা করব উইশ ইউ গুড লাক। আপনি কিছুক্ষণ আগে বিবিসি, আল জাজিরা এই কথাগুলো যখন বলছেন, আমারও একটা বিষয়, আমি কালকে আরো একটা বিষয় নিয়ে আমি একটু হাসলাম যখন দেখলাম যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপপ্রেস সচিব উনি একটা বক্তব্য দিয়েছেন, রয়টার্স নাকি সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখছে না। মনে আপু বলেন। এগুলো তো মূর্খ এরা হলো যে মূর্খ। আমি আরেকটা শব্দ আমি বলি না, কারণ কোনো মানুষই না যারা বাংলাদেশের রাস্তাঘাটে অনেক সুযোগ পায় না, এরা হলো ওই রকম ফ্যামিলি থেকে আসা এবং এটা কি বলবো, অজ্ঞ। এরা হলো মূর্খ, এই জন্য রয়টার্স খারাপ। কিন্তু মানে আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, এদেরকে নিয়ে কি বলবো। এদের খুবই অল্প সময়ের মধ্যে আমাদের দেশের মানুষ অলরেডি এখন জানে যে এরা কারা ক্ষমতায় নিল, কারা কি করলো। তো এই ধরনের রাস্তার অশিক্ষিত মূর্খ বাংলাদেশ বিরোধী জামাত শিবিরের ছানাপোনারা এরকমই বলবে, এটাই স্বাভাবিক। এদের মুখ থেকে কোনো শিক্ষিত টাইপের কথা আর কোনো যৌক্তিক কথা আপনি শুনবেন না। এদের যুক্তি হলো এদের যুক্তি হলো এরা বাংলাদেশ বিরোধী। এদেরকে আমি অনেক গালাগাল দিতে পারি, আমি মানুষ কোনোদিন গালি দেইনি, কোনোদিন কোনো বাজে শব্দ উচ্চারণ করিনি। আমি এখন প্রচুর এরকম বাজে শব্দ ইউজ করি, আমার রাগের আর কোনো সীমাই নেই, মানে এরকম আপনি টিচার, আপনি একজন না ওইটা আমি ঠিক আছে, আমি টিচার, কিন্তু আমিও একজন মানুষ, আমারও একটা ভুল প্রকাশ থাকতে পারে, আপনার আবেগ অনুভূতি থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ভাই আরেকটা কথা বলি, আপনি বললেন আমি প্রবাসী কিরকম, আমরা ওই প্রশ্নটা আমি এড়িয়ে যেতে চাচ্ছি। জি, আমার এটা সর্বশেষ প্রশ্ন, আমরা শেষ করব। সুদূর প্রবাস থেকে আগামীতে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি একটা নিরাপদের বাংলাদেশ। আমি প্রত্যাশা করি আমি দেশে যাব, আমার মতন অজস্র বিদেশে যারা থাকে, অজস্র মানুষ, বাংলাদেশি মানুষ দেশে যাবে, দেশে যায় যাতে সিকিউর ফিল করে, প্রগতিশীল বাংলাদেশ থাকে, ধর্মীয় কারণে যাতে কাউকে খুন হতে না হয়। এবং আমি বিশ্বাস করি আমি তখনই বাংলাদেশে যাব যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা, এখন তো একদম মানে ক্লিয়ার যে কারা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবার দেশে শাসন করবেন, আমি তখন দেশে যাব, কারণ আমি নিজেকে সিকিউর ফিল করব। আদারওয়াইজ এই জঙ্গি মঙ্গি টোকাই, এই যে ইউনুস বাটপার, এরা যাই কিছুই করুক না কেন, আমি দেশে যাব না, কারণ আমি ফিল করি না যে সেটা আমার মানে ওটা আমার কোনো সিকিউর আমি থাকতে পারবো। আমি খুবই নিরাপদ একটা বাংলাদেশ চাই, যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, এর বাইরে না। আর আমি ভাই আমি একটা ছোট্ট করে কথা বলবো, আমি কিছুই করিনি, আমি জাস্ট আমার অনলাইনে লেখালেখি করি। কানাডায় বসে বাংলাদেশের একটা ছেলে লোক, হ্যাঁ, কানাডায় থাকে সে, আর সে অনলাইনে আমাকে থ্রেট দিছে, ডেথ থ্রেট। তার বাবার জানি না নামটা কি, তাদের একটা টাওয়ার আছে, সেই টাওয়ারটা আপনার গুলশানে, আওয়াল টাওয়ার। সে কানাডায় থাকে, সেই লোক, সে আমাকে তুই তোকারি করে আমার বাপ মা নিয়ে যাচ্ছে তাই ভাবে গালাগালি দিয়েছে, এবং আমাকে বলেছে আমি যদি বাংলাদেশে যাই ডিজিএফআই এর মানুষ দিয়ে আমাকে খুন করাবে, আমাকে নিয়ে এটা করবে সেটা করবে, আমার ফ্যামিলির হ্যাম্পার করবে। তা আমি একটা নর্মাল মানুষ, যে পলিটিশিয়ান না, আমি শুধু আমার নিজস্ব ওপিনিয়ন দিই, এই কারণে আমার 14 গোষ্ঠীকে গালি দিয়েছে এবং আমাকে থ্রেট দিয়েছে। এবং এটাও বলেছে যে আমার হাজবেন্ড তো খুবই নোন একজন সাংবাদিক এখানে, হোয়াইট হাউসের দাস্তাগির জাহাঙ্গীর, আপনারা সবাই হয়তো বা নাম শুনে থাকবেন অথবা হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। তো যেহেতু আমাদের নামে বাংলাদেশে নাকি ওই মামলা হয়েছে, কি বলে, রাষ্ট্রদ্রোহী মামলা, এবং এটা বলেছে, কোনো প্রমাণ দিতে পারেনি, কিন্তু আমাকেও ডেথ থ্রেট দেওয়া হয়েছে। আমি সাধারণভাবে আমি কোনো পলিটিক্যাল না, আমি কোনো সেলিব্রিটিও না, আমি নিজের মতন করে থাকি, আমেরিকাতে আমি থাকি আমার মতন করে, আমার মতন মানুষকে তাদের থ্রেট দিতে হয়। তারা কি ধরনের মানে বাংলাদেশে আমি যাব আপনি বলেন? তা আমি তো খুন হতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, আর আমি ভয়ও পেতে চাই না, কারণ আমি মানুষকে একদিন মরতে হবে, আমি আমার কথাগুলি বলবো, এটার জন্য যদি আমাকে মরতে হয় আমি মরবো, এটাই হলো কথা। আপনি তো অনেক অ্যাক্টিভিটিস করেন। আমি 1.5 মাস আগে গিয়েছিলাম বাংলাদেশে। আমি ফেরার পথে আমার রাতে 2টা-3টার দিকে মানে ফ্লাইট হবে, ভোর রাতে আর কি। তখন আমি ঢাকার উত্তরাতে একটা ইয়াতে রেস্ট হাউসে ছিলাম। তো ওখান থেকে আমি রাস্তার ওই পারে পিৎজা হাট, তো আমি মনে করছি বাচ্চাদেরকে একটু পিৎজা হাট বা 2টা একসাথে উত্তরাতে। তাই বলছি আমি বাইরে যাচ্ছি, আমাকে ওই রেস্ট হাউসে যারা আছে আপনার কর্মচারী যারা আছে, দেশের অবস্থা খুব খারাপ ভাই, আপনি যাবেন না ভাই, আমাদেরকে বলেন আমরা এনে দেবো। মানে রাস্তার ওই পারে যেতে দিচ্ছে না আমার দেশ, আমি রাস্তার ওই পারে গিয়ে আপনার পিৎজা হাটে যেতে পারতেছি না।
কি রকম একটা পরিস্থিতি। আচ্ছা যা হোক, আনোয়ার ভাই, খুব সংক্ষেপে আপনি আপনার একটা লাইভ দেখলাম। আপনাকে তো আমি সবসময় ফলো করি। আপনার একটা লাইভ দেখলাম, হাই কমিশনে গিয়ে আপনি প্রতিবাদী কণ্ঠস্বর প্রতিবাদ করা, সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা করা, এগুলা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়, স্পেস সৃষ্টি করে। হাই কমিশনের লাইভটার ব্যাপারে একটু বলেন, বাংলাদেশ হাই কমিশনের। ব্রিটেনের মতো একটা হ্যাঁ, দেশে থ্যাংক হাই ইউ। কমিশন। খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি সমসাময়িক জিনিসটা নিয়ে এসেছেন। আমি একটি ব্যাখ্যা দিতে চাই। আমি এটা এটা আহ, এটা গত- আনোয়ার ভাই, এটা শুধু ব্রিটেনের হাই কমিশন না, হাই কমিশন নিয়ে সারা পৃথিবীতে প্রচুর অভিযোগ, প্রচুর হ্যাঁ, 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 হ্যাঁ। স্ক্যান্ডাল। এটা আমি আমি যেহেতু প্রত্যেক দেশে আমি আগেও আমি ছিল, হ্যাঁ, এখনো। হ্যাঁ, হ্যাঁ, আমি যেহেতু ব্রিটেনে বসবাস করি, আমি এই যে ব্রিটেনেরটা সবচেয়ে বেশি জানি। তো আমি এটা বলি, যে জিনিসটা হচ্ছে, আমি হঠাৎ করে আমার একটা বাতিজা, এই যে আপনার ভেরি ইয়াং বয়, বা 7 years old মেবি। সো ওনার ওর পাসপোর্ট করার জন্য আমরা দুজনে গিয়েছিলাম সেখানে। কিন্তু একটা দেশের হাই কমিশন যে এভাবে মানুষকে সার্ভিস দিবে, আমি যদি সেখানে না যেতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না একটা দেশের হাই কমিশনে ব্রিটেনের মতো জায়গায় মানুষকে এভাবে সার্ভিস দিয়ে থাকে। আমি হতভম্ব হয়ে গিয়েছি যে এখানে কোনো ফায়ার এক্সিট নাই। এখানে আপনার একটা মানুষ, যে বৃদ্ধ মানুষ মাটির নিচে আপনার বেসমেন্টে হেঁটে যাচ্ছে, না ফায়ার এক্সিট আছে, মা সেফটির কোনো এক্সিট আছে, না লাইনের কোনো এক্সিট আছে, একজনের উপরে আরেকজন যাচ্ছে। মানে একটা অফিসার, মানে আমরা তো বিভিন্ন দেশে, আমি কদিন আগে স্পেনের একটা হাই কমিশনে গিয়েছে, দেখেছি তারা কত সুন্দর। তারা সিটিং সিটিং এরিয়া আছে, লাইন আছে, এখানে সিকিউরিটি আছে। আপনি যেখানে যাবেন, আপনি লাইনে যখন আপনাকে কল করবে, আপনি পাসপোর্টটা দিবেন, আপনি নো ভিসার জন্য যখন আপনাকে ডাকে সেখানে সিল করে দিবে। অথচ অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের হাই কমিশন গিয়ে গিয়ে মনে হচ্ছে আমি গরুর হাটে গিয়েছি। লন্ডনের মতো জায়গায় মনে হচ্ছে আমি গরুর হাটে সেখানে গিয়েছি। মানে বাংলাদেশে যেভাবে গরুর হাট বসে না, একজন মানে এক এক যে কার পাসপোর্ট কে নিচ্ছে নিজেই জানে না। তা আমি হঠাৎ করে দেখলাম যে এই জিনিসটা তো আমাকে দাঁড় করানো দরকার। ওই যে আমার আপু সুন্দর করবে, আপনার ট্যালেন্ট আছেন, যে আপনি যদি একটা ভিডিও ক্লিপ করে নিয়ে আসেন বা আপনার জায়গায় প্রতিবাদ করেন, এটলিস্ট হলে তো কিছু মানুষ চেঞ্জ হতে পারবে। আমি এখানে ওয়েস্ট কেনসিংটন একটা কাউন্সিল আছে, এখানে হেলথ হেলথ, এদেশে জানেন যে আপনার ফায়ার এক্সিট অথবা এই দেশে হসপিটাল ক্ষেত্র বলে, এখানে আপনার যদি বাসা কোথায় যদি নেন, তা মানুষ সবকিছু ফিট করে আপনাকে বাসাটা দেয়। অথবা আপনি কোনো জায়গায় যদি যান, যে অফিস আদালত, আপনাকে সবকিছু চেক করে। এখানে দুর্ঘটনা, আর দুর্ঘটনা তো এনি টাইম হতে পারে, কিন্তু দুর্ঘটনা না হওয়ার জন্য কিন্তু আপনার ব্যবস্থা থাকতে হয়। আমি সেখানে কমপ্লেন দিব, লিগেল অ্যাকশনই করব। আমি লিগেল অ্যাকশন যাব হাই কমিশনকে, আমি লিগেল অ্যাকশন একটা লেটারও দিব অতি শীঘ্রই। এখানে এই লন্ডনে 17টা অফিস সেখানে আছে। আপনি চিন্তা করেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এক একজন বাংলাদেশ থেকে এসে, মানে আগের তো হাই কমিশনার নাই বাংলাদেশে, তারা সাদা বাবুরা এসে রুম নিয়ে বসে আছে। আপনার সাথে সম্পর্ক ভালো আছে, আমার আপুর যদি একটা হাই কমিশনার একটা অফিসে ভালো আছে, আপনার কাজটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু সাধারণ পাবলিক সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এই হাই কমিশন তো সাধারণ পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য লন্ডনে আসছে, এরা তো চাকরি নিয়ে আসছে, এরা তো কাউকে চেহারা থেকে চাকরি দেওয়ার জন্য নয়। এখানে আপনার গরুর হাট তো বানানোর জন্য চলে আসে না। মানে এক একজন এক এক রুম নিয়ে তারা বসে আছে, আর সাধুর মতো। আর পাবলিক মানে হচ্ছে, আপনি বসে থাকেন, আপনি গরুর হাটের মতো আসছেন, আপনার সাথে সম্পর্ক ভালো আছে, আপনার নাহলে আপনার কাজই হবে না। আমি গত কয়েকদিন আগে, আপনি হতভম্ব হয়ে যাবেন, আমি বাংলাদেশের পাসপোর্ট বানাতে গিয়েছিলাম। আমাকে একটা অফিসার বলে যে আপনি কবে আসলেন, আপনার ব্রিটিশ পাসপোর্ট কবে হয়েছে। আরে বেটা, এটা তো তোর তো দায়িত্ব না। আমাকে দেখবে সে আমি বাংলাদেশের নাগরিক কি নাগরিক না। মানে কথায় আছে না, যে যার কাজ সেটা না, সে দায়িত্ব নিয়ে নেয় আপনার প্রাইম মিনিস্টার হওয়ার। যার কাজ যেটা না, সে দায়িত্ব হওয়ার নেই যে হোম অফিস কিভাবে চালাবা। এটাই হচ্ছে বাংলাদেশের হাই কমিশনার। তা আমি যখন ধমক দিলাম তাকে, দিস ইজ নট ইউর ডিউটি টু আস, ইউ আর জাস্ট সার্ভেন্ট অফ টু দ্য ব্রিটিশ বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ হাই কমিশনের পেট্রোনাইজ, আই এম কামিং টু হিয়ার ফর দ্য নেশন to dual citizenship. I want to work out for, I want to make my passport to Bangladeshi passport. So barely want to that. Don't look at for the you are become a home officer. So যখন আমি তাকে বলছি, oh so brother, I didn't know you are the most talented person and you are asking for the many return question like this. যখন আমি ধমক দিয়ে বলছি, তখন সে আমাকে কোনো প্রশ্নে আমার পাসপোর্টটা সঙ্গে সঙ্গে সে দিয়ে দিছে।
আমার কথাটা হচ্ছে যে আমি এটা লিগ্যাল অ্যাকশনে যাব। একদম বৃদ্ধ মহিলা, এটা আপনার মা হতে পারে, এটা আমাদের ডিনা আপুরও মা হতে পারে। একজন মহিলা যেভাবে সে, আমি টেনে হিস্ট্রে নিয়ে উনাকে হুইল চেয়ার, মানে একজন বৃদ্ধ মহিলা, এখানে যদি দুর্ঘটনা হয় সে দায়িত্বটা কে নেবে? হ্যাঁ, আপনি দেখছেন যে বৃদ্ধ মহিলা আমি হাতে টেনে নিয়ে ট্রেনে উঠতেছি, একটা অফিসার নাই কিছু না। এই সমস্ত নোংরামি হাইকমিশনকে বন্ধ করতে হবে। এরা দেখছি বিভিন্ন অনুষ্ঠানে তারা যায়, তারা গিয়ে বলে হাইকমিশন এই করে ফেলছে ওই করে ফেলছে। এদেরকে অশ্লীল এসে এদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। আর ইনশাল্লাহ লিগ্যাল অ্যাকশনের জন্য এই হাইকমিশনে আমি অতি শীঘ্রই লিগ্যাল অ্যাকশনের পিটিশন দিচ্ছি ইনশাল্লাহ। এটা শুধু আমার দায়িত্ব না, আমি গোটা ইউকে প্রবাসীদের জন্য আমি কাজ করতেছি। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। আপনার সাথে আমরাও আছি, আমাদের NL24 থাকবে। বিশেষ করে আপনার ভিডিওটা দেখছিলাম, খুব করুণ অবস্থায় একজন বৃদ্ধ মহিলাকে এটা লিফটিং করে নেওয়া হচ্ছে সিঁড়ি করে, ওই ইয়াতে হুইলচেয়ার নিয়ে। এই জন্য তো শুনে, এই যদি আমাদের অবস্থা হয়, আমার ছেলে বলে আপনার ছেলে বলে এই সমস্ত বাংলাদেশ হাইকমিশনকে তার অবস্থা দেখে তারা কি বাংলাদেশে যাবে? বাংলাদেশকে বুকে ধারণ করবে? আমরা প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি? আমরা ব্রিটেনে এসে যদি ব্রিটেনে আইন শৃঙ্খলার মতো যদি আমরা না চলতে পারি, আমার সেম স্টাইলে বাংলাদেশ স্টাইলে ওই যে অফিসাররা যদি এভাবে বিহেভ করে, এখানে এক একজন একটা ফার্স্ট ফ্লোর বলেন সেকেন্ড ফ্লোর, তার ফুটাটা এমটি, তারা ফার্স্ট সেখানে সার্ভিস দিতে পারে না, তারা হচ্ছে, আমরা হচ্ছে মানে বাংলাদেশ থেকে দায়িত্ব নিয়ে চলে এসেছি, আমরা সিংহাসনে বসে আছি। পাবলিক তুমি যাই আসো, যাও কিছু করো, এটা আমাদের দেখার বিষয়, পড়ুয়ার বিষয় না। অনেক অনেক ধন্যবাদ। এটার জন্য ইনশাল্লাহ অতি শীঘ্র আমি প্রেস কনফারেন্স করবো। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাই, আপনি ভূমিকা রাখেন, আপনার সাহসী কণ্ঠস্বর আরো শানিত হোক এটাই কামনা করি। এবং আমাদের NL24 এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন খুব সংক্ষেপে, এবং আমরা এরপরে মনিদিনা আপুর কাছে যাব, তারপর পরে আমরা শেষ করব। অসংখ্য ধন্যবাদ জানাই। LN24 সমাজের জন্য, মানুষের জন্য, মানুষের বাস্তব চেতনায় মুখরিত ভাবে মানুষের সমাজ বিশ্লেষণ, সময়ের সাথে সময়ের ভাবনা চিন্তা নিয়েই কিন্তু সবসময় কথা বলে থাকে। আমার আত্মবিশ্বাসী হচ্ছে আমার সফলতা, আত্মবিশ্বাসী হচ্ছে আমার একমাত্র কাম্য। এই NL24 যেভাবে ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সারা ওয়ার্ল্ডকে যেভাবে কানেক্ট করে দিচ্ছে, আজকে যদি আপনার NL24 না থাকতো তাহলে আমার সাথে এখানে টকশোতে কথা বলার সুযোগ কখনো হতো না। এই যে ডিনা আপুর সাথে আমি এই মাইল ফলক NL24 কে নুরুন্নবী ভাই এখানে উনি, আমি ছোটবেলা থেকে আপনাকে চিনি, বাট আপনি কখনো শো আপ করেন না। আর আপনি আমাদের সমাজে এখন তো হয়ে গেছে যে ক্যামেরা একটা হয়ে গেলে, সাংবাদিক হয়ে গেলে বাপটা চলে আসে, বাট আমি আপনাকে খুবই শ্রদ্ধার সাথে দেখি, আপনার মাঝে কোনো বাপ নাই, অহংকার নাই। মানে এই জন্য আপনাকে আমি সবসময় পছন্দ করে, তা আপনার মাঝে কোনো অহংকার, আপনি সবাইকে মূল্যায়ন করেন, সবাইকে আপন করে নেন। এটাই হচ্ছে মানুষের ভিতরে, এটা এই গুণটা থাকা দরকার। আমি ফলো করি যে ব্রিটেনের সাংবাদিক যারা আছেন নুরুন্নবী ভাই মতো দেখে উৎসাহিত হবেন, যে আমরা কয়েকদিন আগে দেখছি মিডিয়ারা যারা আছেন, যারা সম্পর্ক ভালো তার ইন্টারভিউ নিবে, যার সম্পর্ক নাই তার ইন্টারভিউ নিবে না। মানে জিনিসটা হয়েছে ব্রিটেনের সাংবাদিকটা হয়েছে এরকম। তা নুরুন্নবী ভাই অনেক সফলতা কামনা করে ইনশাল্লাহ। যদি আমাকে যদি কখনো এজ এ স্পন্সর বলেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, আমাকে চান, আমি এক দ্বার প্রান্তে আপনার জন্য গো হেড হিসেবে আছি। ইনশাল্লাহ আমাকে দ্বার প্রান্তে, আমি চাই এই দেশ আমাদের, এই দেশ আপনার আমার সকলের। আমরা দেশের জন্য কাজ করতে হবে, দেশকে লালন করতে হবে, দেশের জয়গান গেয়ে যেতে হবে। কে কোন দল করলাম, কে কোন কি করেছে সেটা দেখার বিষয় না। দেশকে যখন ভালোবাসো, মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে, প্রতি মানুষকে আপনি মূল্যায়ন করতে হবে। সেটাই হচ্ছে আমাদের চিন্তা। অনেক ধন্যবাদ আনোয়ার খান ভাই, একজন তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, এন্টারপ্রেনার, এবং আমাদের অনেকের অনুপ্রেরণা হতে পারে, আপনাকে ফলো করতে পারে অনেকে। এই বয়সে, খুবই অল্প বয়সে উনি চেম্বার অফ কমার্সের নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। আমরা আনোয়ার ভাইয়ের সফলতা কামনা করছি। আমরা অবশ্যই আপনার দীর্ঘায়ু কামনা করি। আজকে আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি কথা আমি বলে ফেলি, আমার আপু একটি বলছে আপনারা কিছু করে, আমি অতি শীঘ্রই এই যে ব্রিটেনের পার্লামেন্টে আমি একটি ভূমিকা রাখতেছি, দেশকে নিয়ে, দেশের ভাবনা চিন্তাকে নিয়ে। বিভিন্ন এমপিরা সেখানে আসবে। এখানে আমাদের একটা সিকিউরিটি কোম্পানি আছে, এখানে কিছু এদেশে মেইন স্ট্রিমে যারা বসবাস করে, যারা তৃতীয় প্রজন্ম যারা জানে এদেশে বসবাস করে, এখানে আপনার
গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে বাংলাদেশের একটা খেলোয়াড়, সিলেটের খেলোয়াড় হচ্ছে হামজা চৌধুরী গেছে। এরকম ছেলে, অনেক ট্যালেন্টেড ছেলে এখানে এখানে আপনার ট্যালেন্ট আছে। আমি এদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন করছি, এখান থেকে ইনশাল্লাহ আমি দেশের বর্তমান পরিস্থিতি ফুটিয়ে তুলবো। এটা হচ্ছে অনেক আমাদের ধন্যবাদ, নেক্সট অনেক মিশন। অনেক ধন্যবাদ। আমাদের আরো দুই তিনটি মন্তব্য এসেছে, বাট ছদ্মনামে, আমরা ছদ্মনামে কাউকে মন্তব্যগুলো আমরা নেই না। একটু যাই হোক, আপনাদেরকেও ধন্যবাদ। আমি মনিদিনা আপুর কাছে যাব, যে সর্বশেষ যে আমাদের NL24 এর আয়োজন সম্পর্কে বলবেন এবং বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন, এই প্রশ্নটাই ছিল আপনার কাছে। একটা নিরাপদ মানুষদের দেশ বাংলাদেশ ছিল। আমি চাই সেই দেশটা ফিরে আসুক, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আবার উজ্জীবিত হোক, আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ফিরে আসুক, গণতন্ত্র চর্চা হোক, একটা নিরাপদ দেশ হোক যেখানে মানুষ বাইরে বের হলেই আমি কিছু লিখলাম এটার জন্য আমাকে যাতে খুন হতে না হয়। এমনি দুর্বৃত্তরা অনেক সময় প্ল্যান অর্গানাইজ ক্রাইম করে, এটা করে সেটা করে, সেগুলোর বিচারও হয়। কিন্তু সাধারণ মানুষ কিছু না করলেও তারা খুন হচ্ছে। এই যে ধর্ষণ, খুন, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের কারণে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, এবং এটা যাতে না থাকে, নিরাপদ বাংলাদেশ তৈরি হোক, এটাই চাই। এবং আমরা যাতে বিদেশে যারা থাকি তারা আমাদের নিজেদের ভয়েস রেইজ করি, এবং সবাই একত্র হয়ে দেশটাকে ঠিক করতে হবে। আর আরেকটা জিনিস আমি আপনার সাথে কয়েকটা দ্বিমত পেলাম আমি, সেটা হলো যে কোনো দল কে করুক সেটা দেখা দরকার নেই। এখন দেখার দরকার আছে যে মুক্তিযুদ্ধের সপক্ষে কারা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের কারা, রাজাকাররা, তাদেরকে আমি কখনো বাংলাদেশি বলি না, এবং তাদের সাথে আমার আর কোনো কাজকর্ম নাই। আমি রিয়েল লাইফেও আমার এখানে, আমি বিদেশে থাকি দেখেন 8 বছর থেকে, আমি যাদের সাথে চলতাম এখানে, তাদের আমি কোনোদিনও পলিটিক্যালি জাজ করতে যাইনি যে তারা কি দল করে, তাদের ইয়ে কি। যেহেতু আমি পলিটিক্যাল মানুষ ছিলাম না, আমার বাসায় তাদের অহরহ যাওয়া আসা ছিল, আমিও যেতাম। কিন্তু তারা একটা ভেগ ধরেছিল যে তারা বঙ্গবন্ধুর সাপোর্টার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের। 5 আগস্টের পর থেকে তাদের রূপটা প্রকাশে এসেছে যে তারা কি, তারা বাংলাদেশের পক্ষের না। তারা বঙ্গবন্ধুরকে বাসা যেদিন পুড়িয়ে দেয় 32 নাম্বার, তারা তো নিজেটা ফিল না করলেও আমার সাথে তো মিশেছিল। তারা নিজেরা সেদিন পার্টি করেছে, তাদের বাসায় অনুষ্ঠান করেছে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তারা পার্টি করে ডিনার করেছে। আমার যদি কোনো একটা বন্ধু হার্ট হয়, আমি কিন্তু ভিন্ন হলো আমি এটা পালন করতে পারবো না, এটা আমার বিবেক আমাকে দিবে না। কিন্তু এখানেও বিদেশেও কমিউনিটি, আপনারা নিজেরাই জানবেন যে এখানেও কমিউনিটি কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। তো যারা আমার মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, তাদের অ্যাক্টিভলি পলিটিক্স করতে হবে না, আওয়ামী লীগ করতে হবে না। হ্যাঁ, তারা যদি কিছু বলতে না চায়, তাদের ভয়েস রেইজ না করতে চায়, দ্যাটস ওকে। বাট এখন আমি প্রমাণ চাবো, যে প্রমাণ যদি না থাকে যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে, তাদেরকে নিয়ে আর হবে না। তো আমিও এই ধরনের মানুষদেরকে নিয়েই কাজ করতে চাই, চলতে চাই আমার লাইফে। একটা জিনিস আমি ফলো করি, যে আমি যদি একাও থাকি, একাই মরবো, একাই পৃথিবীতে আসছি, তারপরও আমি এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এবং রাজাকারদের সাথে আমি কোনোদিন একত্রে আর কিছু করতে পারবো না। এটা হলো আমার মতের বিরোধী হবে। তো আমি চাই সবাই মিলে আমরা এরকম মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যাতে ফেরত পাই, এটাই আমাদের মোটো হওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব চাই। একটু হজবরল অবস্থা আর কি। আমরা প্রায় সময় শুনতাম যে বিএনপির বন্ধুরা যারা, ওনারা বলতেন যে বিএনপি হলো বিশাল মুক্তিযোদ্ধাদের দল। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখলাম মুক্তিযোদ্ধাদের দল হিসেবে তাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এবং বাংলাদেশের অনেকগুলো স্থাপনা, মুক্তিযুদ্ধের মহান 71-এর, এগুলা নিয়ে কি হলো, এগুলা তো আমরা দেখলাম। অনেক বিস্তারিত আলোচনা বা উপস্থাপনার টেবিলে বসে আমার হয়তো ওভাবে ঠিক বলা হবে না। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য, এবং আগামীতে কথা হবে, বাংলাদেশ নিয়ে কথা হবে। আমরা যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, আর বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি, এটা সবসময় আমরা কামনা করি। আর ভয়েস রেইসের কথা যেটা বলছেন, এটা বাংলাদেশে, যাই হোক, এটা বলতেই হবে, বাংলাদেশে 167 জন সাংবাদিকের, 167 জন সাংবাদিকের কার্ড। NL24 লন্ডন চ্যানেলটাকে অনেক ধন্যবাদ আমাকে এটা যোগ্য মনে করা, আর আমাকে একজন লন্ডনের মেইন স্ট্রিমের পলিটিশিয়ানের সাথে এখানে ইনক্লুড করে একটা টক শোকে ইনভাইট করার জন্য নুরুন নবী ভাইকে অনেক ধন্যবাদ। NL24 এর সাফল্য কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ। দুজনেই ইয়াংস্টার আজকে। আমি প্রথমেই বলেছি যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে, শুধু রাজনীতিবিদদেরকে নিয়ে টক শো করি না। আমরা অনেক সময় মিউজিক্যাল শো করে থাকি। ইসলামিক রমজান মাসে ইসলামিক প্রোগ্রাম করেছিলাম আমরা বিভিন্ন ইয়া নিয়ে। এটা হয়তো আগামীতে শারদীয় উৎসব যখন হবে, শারদীয় প্রোগ্রাম হবে, সবকিছু হবে। যখন বৌদ্ধ ধর্মের কোনো একটা অনুষ্ঠান হবে, প্রবারণা পূর্ণিমা, তখন বৌদ্ধ ধর্মের অনুষ্ঠান করা হবে। আমাদের সাথে থাকবেন এবং আমরা প্রিয় বাংলাদেশকে, পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমরা প্রিয় বাংলাদেশকে লালন করি, ধারণ করি। বাংলাদেশের জন্য আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে যেটা প্রতিশ্রুতি ছিল, মনিদিনা আপু আর দুটি লাইন গান করবেন, এরপরে আমরা শেষ করব। আচ্ছা, আমি আসলে এতগুলি কথা বলেছি তো, আমি এখন মানে কাশির মতন হচ্ছে। একটু করে পানি খেয়ে নেন। হ্যাঁ, আমি একটু খাচ্ছি, কিন্তু আমি যেহেতু কথা আমি মানে কথা এত আমার অনেক রাগ হয়ে গেছিল আসলে এই যে দেশের ব্যাপারে, একদম ভিতর থেকে কথাগুলো আসছে, তো আমি একটু জোরে লাউড, আমি এত লাউড কথা বলি না, কিন্তু আমি একটু লাউড হয়ে গেছিলাম। এখন আমার যে লাউড কথা বললে আমার ভোকাল কর্ড তো গানের, তার জন্য একটু কর্ড একটু সমস্যা হয়েছিল। বাট এনিওয়ে, আমি উনি কি কিছু বলবেন না আমি গানটা করব? হ্যাঁ, আপনি গানটা করে শেষ করুন। আচ্ছা, এই গানটাই করি, যে এই গানটার প্রত্যেকটা মানে স্ট্যান্সা, প্যারাগুলি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ। আর গান করার আগে আমার একটা রিকোয়েস্ট করছি, আপনারা নিজেদের মাইক্রোফোনটা যদি মিউট করে রাখেন, তাহলে আমার একো হবে না। হ্যাঁ, তো আমি গানটা আরেকটু করি। 52 থেকে শুরু করি। হ্যাঁ, দাম দিয়ে কিনেছি বাংলাটা। গানটা যদি একটু খারাপ হয় আমার গলার দোষ, কারণ আমি অনেক জোরে কথা বলছি। নো প্রবলেম। 52তে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শোনে রে, দাম দিয়াছি জন্মাবধি সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি, এই কথা তো মিথ্যা নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি 71-এ 25শে মার্চ রাতে রে, সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে, বাপের সামনে বলুক তো ঝুট, মেরে ইজ্জত হয়নি কি লুট, আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উজান বায়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জান আছে জগৎময়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং যারা আমাদের অনুষ্ঠানে এতক্ষণ ধরে ছিলেন, পরবর্তীতে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, একটু পারমিশনটা নিয়ে নিই। আমরা কি ওয়ার্ড গুলো নিয়ে, কি আনসার গুলো নিয়ে ছোট ছোট ক্লিপ করে বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচার করে থাকি। আমরা দুজনের থেকে পারমিশনটা নিলাম। আমরা সে সাথে আরো একটি ঘোষণা দিতে চাই, আগামী শনিবার থেকে আমরা এতদিন সাম্প্রতিক বাংলাদেশ ভাবনা অনুষ্ঠান পাক্ষিক হিসেবে করতাম। প্রত্যেক শনিবারে এক শনিবারে আমাদের সংবাদ বিশ্লেষণ, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়েই বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়ার আলোচিত বিষয় নিয়ে সংবাদ বিশ্লেষণ নামক একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, এবং NL24 এর সাথে থাকবেন। আমাদের 24 ঘন্টার দেশ বিদেশের খবরাখবর সব পাবেন, বিনোদন, নিউজ, সবকিছু। এবং আপনারা
যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করেছেন সবাইকে এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রিয় বাংলাদেশের সুখ সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। তার আগে আহম নিজাম চৌধুরী চট্টগ্রাম থেকে আপুকে বলেছেন সুন্দর গান। অনেক ধন্যবাদ নিজাম চৌধুরী। আমরা অনুষ্ঠান এখনই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।